ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু হওয়াটা খুব ভালো, শত্রু হলে আরো ভালো। যার মামুন দুভাবে করেছে, একবার বাংলায় শট নিয়েছে, একবার হিন্দিতে শট নিয়েছে। বাংলা ডাবিং এর আগে হিন্দি ডাবিং হয়ে গেছে। সাকিব ভাই হচ্ছে যে প্রতিটা শট দিবেন এবং গিয়ে ওটা মনিটরে দেখবেন। মামুন বলার আগে সাকিব ভাই বলতেছেন যে না আমি আরেকবার, কে জানে এর চেয়ে বেশি পারফেক্ট হবে। মামুন হঠাৎ করে বললো সাকিব আপনার শেষ, সাকিব বলে ইন্টুর শেষ ছিল। সাকিব খুব আস্তে আস্তে কথা বলে কোন একটা শটে যেখানে তোমার এনজি হইছে, তুমি এত ভালো অ্যাক্টিং করো। তো সিনটা করার পরে আমি সাকিব ভাই বলতেছি ভাইয়া আমার না ওখানে একটা হাসি দেওয়া দরকার ছিল। দরদ নিয়ে আমি বলবো যে এটা প্রচুর দরদ দিয়ে বানানো হয়েছে যাতে এই হিটের গল্পটা সারা পৃথিবীতে ছড়ায় যায়। সাকিব ভাই এত বড় স্টার, ওনার সাথে কেউ কথা বলার সাহস পায়। আমি একটু ছোট গল্প বলি। দরদের কথা শুনতেছেন আপনারা ডেফিনেটলি, লাইক হি ইজ কামিং উইথ নান আদার দেন শাকিব খান। আমরা আগে দরদের গল্পে যাই। এটা দরদ ইটসেলফ ইজ এ বিগ স্টার। তার চেয়ে বড় কথা লাভ ফর দ্য সাকিবিয়ান্স। সাকিব ভাই অন্য একটা জিনিস, 25 বছর ধরে ক্যারিয়ারের একটা টপে থাকা, ইটস নট এ ম্যাটার অফ জোক। ওই জায়গাটা থেকে আমাদের বিগ স্টার, মেগা স্টার, সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার সাকিব ভাই আছেন এই মুভিতে। আমার ট্রেলার দেখে মনে হয়েছে যে মামুন কি করলো, অনেক গল্প এখানে বলে দিছে। এই ঝাটকাটা আপনারা ডিজার্ভ করেন, হলে গিয়ে দেখবেন এবং ঝাটকা খাই বেরোবেন। সাকিব ভাইয়ের সাথে তুমি স্ক্রিন শেয়ার করো। প্রথম সিনটাই আসলে সাকিব ভাইয়ের সাথে আমার। সাকিব খান আসছে, খবর হয়ে গেছে। তো এটা হচ্ছে সাকিব খান। ওখানেও সাকিব ভাই আমাকে ডায়লগ বলছি, আমি সাকিব ভাইকে ডায়লগ বলছি। সাকিব ভাই আমাকে বলছি এইভাবে না এইভাবে বলো, আমি সাকিব বলছি না ভাইয়া তুমি এইভাবে না এইভাবে বলে দেখো ভালো হবে। দরদের গল্পটা তো আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে সাকিব ভাইয়ের সাথে। গল্পের প্রয়োজনে আমাদের দুজনের অনেক দেখা হয়। দারুণ একটা গল্প, সিনেমার ভেতরে সিনেমার একটা গল্প। হাই গাইস, কেমন আছেন? ওয়েলকাম টু দ্য শো, যে শো এর নাম হচ্ছে মঞ্জু আহমেদ শো। হিমসেলফ ইজ মঞ্জু আহমেদ এবং আজকে গেস্ট হিসেবে আছেন নান আদার দেন ভেরি ফেমাস, বাকিটা না বলে নিজে প্রশংসা করলে গুনাহ হবে, ইমতু রাতিশ। ইমতু মনে রাখবেন, কিন্তু রাতিশ মানে রাতে আসিস। এই এখানে অনেক গরম লাগছে, অনেক আসলে অনেক গরম, এসি কিন্তু অন। ও তাহলে আমি মনে হয় হট। এনিওয়ে এক্সকিউজ মি, এসি মাত্র অন করছি তো। দেখুন আমি খুলতেও প্রবলেম, আমি খুলতে পারি না বুঝছো, নাই করলে ইজিলি খুলে ফেলতাম। আসলে যা করলা তুমি, যা করলাম। চলো, হট লাগছে তো। ও আরো খুললে আরো হট লাগবে, কিন্তু সরি। ওকে, ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো। আমি হোস্ট মঞ্জু আহমেদ। আমার গেস্ট আজকে ইমতু রাতিশ। শুনলেন রাতিশ কি আর কি কাছে আসিস না, রাতে আসিস। রাতে বাপ রে বাপ। ওকে, আমরা এই গল্পে যাবো। খুব দুষ্টু ছেলে, প্রচুর শো করে বেড়াচ্ছে, আমরা সেটা কথা বলতেছিলাম। বাট যেটা আসলে অনেকেই অবাক হয় ওকে দেখে, হুট করে প্রিয়তমাতে দেখে ভাবছে যে এইটা কে। ইট ওয়াজ সারপ্রাইজ। হ্যাঁ, মানে সারপ্রাইজ না, শক। ওকে। তারপরে এখন আবার দরদের কথা শুনতেছেন আপনারা ডেফিনেটলি, লাইক হি ইজ কামিং উইথ নান আদার দেন শাকিব খান। সো আমরা সেই গল্পে যাব। আর আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে আমার সাথে নাকি ছেলেরা আসে না। ছেলেরা আসে, কিন্তু ছেলেদের স্বপ্নরা কম দেখেন। বাট আই এম শিওর যে আজকে রাতে শেষ ইমতুর শোটা এত আশা করো না, চাঁদ উঠলে সবাই দেখবে। দেখবেন না, আমার শো দেখলাম যে মেয়েরা প্রচুর সুন্দর সুন্দর কথা বলে, দে আর লাইক ভেরি বোল্ড অ্যান্ড লাইক আপরাইট। ছেলেরা অনেক কিছু ভিতরে জমায় রাখে। তার চেয়ে বড় কথা, তোমার শোয়ের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে পুরুষ, যারা মেয়ে দেখতে পছন্দ করে। না, এটা ভুল। ওকে, তাহলে আমি হিন্দি চুল। হ্যাঁ, আমার যেটা এন্টারপ্রেনারদের যে শোটা আমি করি, ক্যান্ডিডেট শো, বা এখানেও যারা আসে, ওইটা আমি মেয়ে, প্রচুর মেয়ে। এবং শিওর মেয়ে নাকি মহিলা? মহিলা, রাইট। তো মেয়েরা কি মহিলা না? না, একটা কোচি আর একটা কোচি ছিলেন। ভালো আছে, ঠিক আছে। সো ইয়া, ওকে, কিন্তু আমরা আগে দরদের গল্পে যাই। প্রিয়তমা গল্পে তুমি গেলেও তো আমি যাবো না, ওটা হলে গিয়ে দেখতে। না, একটু প্রমোশন তো করো। আচ্ছা, প্রমোশন মানে কিভাবে তুমি আসলে লাইফে যে চাকরি করুক বা বিজনেস, সবাই কিন্তু প্রমোশন চায়, রাইট? একটু বেশি স্যালারি চায়, নিজের জীবনে একটু কমফোর্ট চায়। তো দিস ইজ এ কাইন্ড অফ প্রমোশন। দরদ মুভিটা, এটা দরদ ইটসেলফ ইজ এ বিগ স্টার, কারণ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি, এটা একটা বড় ইস্যু। সেকেন্ড অফ অল হচ্ছে যে এতগুলো ভাষায় বাংলাদেশের বাংলা ভাষার মুভি রিলিজ হবে, এটা আমাদের জন্যই জাতি হিসেবে একটা অর্জন, বড় অর্জন। তার চেয়ে বড় কথা লাভ ফর দ্য সাকিবিয়ান্স, আমি সাকিবিয়ান টু। সাকিব ভাই অন্য একটা জিনিস, 25 বছর ধরে ক্যারিয়ারের একটা টপে থাকা, ইটস নট এ ম্যাটার অফ জোক। সো ওই জায়গাটা থেকে আমাদের বিগ স্টার, মেগা স্টার, সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার সাকিব ভাই আছেন এই মুভিতে। বলিউডের সোনাল চৌহান আছেন, আমাদের অনেক আরো ওখানকার আর্টিস্ট আছেন। আমি এমফাসাইজ করতে চাই বাংলাদেশের আর্টিস্টদেরকে। দিস ইজ নট বিকজ যে আমি আছি, এখানে আরো অনেকেই আছেন। রিও আছেন, এলিনা শাম্মী আছেন, আমাদের সিনিয়র কয়েকজন আর্টিস্ট আছেন। এই মুহূর্তে আমি সরি নামটা মনে করতে পারছি না, কিন্তু ওরা ফেমাস, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। ওভারঅল আমার ট্রেলার দেখে মনে হয়েছে যে মামুন কি করলো, অনেক গল্প এখানে বলে দিছে। কিন্তু সবচেয়ে মজার কথা কি, গল্প বলে দেওয়ার কারণে অনেক অডিয়েন্স কনফিউজড হয়ে যাচ্ছে। এবং তোমাকে কি জিজ্ঞেস করলো সেটা অনেকে আমাকে গেস করছেন যে শাকিব খান এখানে ডাবল অ্যাক্টিং আছে, ডাবল পার্ট আছে, এটা অনেকেই বলেছেন। এটা হলে গিয়ে উত্তরটা পাবেন, আমি এখানে রিভিল করতে চাচ্ছি না, স্পয়লার হতে চাচ্ছি না। সেকেন্ড অফ অল, একটা এত বড় ঝাটকা আছে, ভাবতে পারবেন না। এই ঝাটকাটা আপনারা ডিজার্ভ করেন, হলে গিয়ে দেখবেন এবং ঝাটকা খাই বেরোবেন। ওকে,
তোমার একটু এক্সপিরিয়েন্সটা শুনি। শাকিব ভাইয়ের সাথে তুমি স্ক্রিন শেয়ার করছো, রাইট? যতটুকু বলতে পারো। শাকিব ভাইয়ের সঙ্গে সবচেয়ে মজার কথা কি, প্রিয়তমার প্রথম দিনের প্রথম সিনটাই আসলে শাকিব ভাইয়ের সাথে আমার। বোঝো আমার অবস্থা কি, একটা মেগাস্টারের সাথে একটা ইমতু, তাও স্টার না, নাথিং, হ্যাঁ, শাকিব খানের চারপাশে। তো আমরা পুরনো ঢাকায় গ্যান্ডারিয়াতে একটা পারভেজের হাউস বলে একটা হাউসে শুটিং করছিলাম। ওখান থেকে নদী দেখা যায়, বুড়িগঙ্গা নদী দেখা যায়। আমরা ছাদে মনে হয় হার্ডলি আধা ঘন্টা শুটিং করেছি। এরপর আমাদের আধা ঘন্টার রেস্ট, তারপর আমরা আরেকটা নৌকার শুটিং করব। কিন্তু ওই যে আধা ঘন্টা ছাদে শুটিং করছি, এই ছাদে যাওয়ার অপরাধে পুরো এলাকা হচ্ছে লোকারণ্য হয়ে গেছে। শাকিব খান আসছে, খবর হয়ে গেছে, এবং পরে পুলিশ এনে কর্ডন দিয়ে মানুষ পিটিয়ে সরিয়ে তারপরে আমাদেরকে ওখান থেকে কর্ডন করে নিয়ে যেতে হয়েছে আর কি, শাকিব ভাইকে আমাকে। তো এটা হচ্ছে শাকিব খান, এটা বুঝালাম। তো ভাইয়ার সাথে কাজ করে মজা কেন, আমরা টেলিভিশন আর্টিস্ট, বিশেষ করে যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড, ওরা কিন্তু একটু কাজে সিরিয়াস হয়, মানে স্ক্রিপ্টটা ফলো করার চেষ্টা করে, একটু প্র্যাকটিস করার চেষ্টা করে। শাকিব ভাই এত বছর পরেও আমি দেখি যে উনি, মানে হয়তো ধরো আমরা এই রুমটাতে ঢুকবো, এখানে ক্যামেরা সেট আপ, আমরা স্ট্যান্ড বাই আছি রাস্তা দেয়ালের ওই পারে, আমরা আসবো একসাথে। ওখানেও শাকিব ভাই আমাকে ডায়লগ বলছি, আমি শাকিব ভাইকে ডায়লগ বলছি, শাকিব ভাই আমাকে বলছি এইভাবে না এইভাবে বলো, আমি শাকিব বলছি না ভাইয়া তুমি এইভাবে না এইভাবে বলে দেখো, ভালো হবে। এই যে কোঅপারেশনের জায়গাটা অ্যামেজিং। শাকিব ভাইয়ের কথায় চমৎকার। আর দরদের কথাটা হচ্ছে, দরদেও শাকিব ভাইয়ের সাথে আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে, যদিও প্রিয়তমায় তো আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, যার কারণে ম্যাক্সিমাম সিনই শাকিব ভাই আমি একসাথে ছিলাম। আমার মনে হয় নায়িকার সাথে এত সিন ছিল না প্রিয়তমায় যত সিন ইমতুর সাথে ছিল ভাইয়ার। গার্লফ্রেন্ড তো জেলাস আছে, তাহলে জেলাস তো মরেই গেল, বেচারি। জোকস অ্যাপার্ট। তো প্রিয় তোমার দরদেও সেম, দরদের গল্পটাতেও আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে শাকিব ভাইয়ের সাথে, কিন্তু প্যাটার্নটা আলাদা, আমাদের ক্যারেক্টার আলাদা। আমি এখানে ভাবছিলাম হয়তো শাকিব ভাইয়ের কিছু একটা হবো, কিন্তু এখানে শাকিব ভাইয়ের কিছুই না, কিন্তু গল্পের প্রয়োজনে আমাদের দুজনের অনেক দেখা হয়, আমাদের দুজনের অনেক কথা হয়। দারুণ একটা গল্প, সিনেমার ভেতরে সিনেমার একটা গল্প। তো বাংলাদেশে এরকম গল্প, আর মামুন তো হচ্ছে আসলে হি ইজ এ কিং অফ স্টোরি। এখনো কতটুকু মেকার হিসেবে এখানে প্রমাণ করবে যে কিভাবে বানিয়েছে, কারণ সাসপেন্স, থ্রিলার উইথ রোমান্স অ্যান্ড অ্যাকশন, এটার ব্লেন্ড করাটা খুব টাফ। সো আমি 100% কনফিডেন্ট মামুন এখানে ফাটায় দিবে, কাটটা ফাটাবে যাই না। ওকে, শাকিব খান না, শাকিবেরটা যদি ফাটাইতে পারে তাহলে ছবিটা হিট হবে, এবং যেহেতু নন ফেস্টিভ্যাল মুভি, ফাটা পোস্টার নিকলা হিরো। হ্যাঁ, কজ যেহেতু ঈদে না। হ্যাঁ, শোনো, ইটস এ চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড ইটস এ হোপ, বিকজ আমাদের দেশে তুমি ইউটিউবে যাও, খায়রুল্লোর গানটা দাও, বাংলাদেশের ইতিহাসে ইউটিউবে সবচেয়ে দেখা বেশি গান, রাইট? এটা কিন্তু নন ফেস্টিভ্যাল মুভি। দেবী, হাওয়া, সব কিন্তু নন ফেস্টিভ্যাল মুভি, রাইট? অনেকগুলো বাংলাদেশ, পরাণ, ইভেন পরানো ঈদে ছিল না। আমি এটা শিওর না পরাণ নন ফেস্টিভ্যাল কিনা। আচ্ছা, তো বাংলাদেশের নন ফেস্টিভ্যালও মানুষ দেখে কন্টেন্ট, ভালো মাল দিলে ওই মাল সবাই চেটে বুটে খায় বেলাবে, সমস্যা নেই। আর তার মধ্যে শাকিব খান তো শাকিব খান, এবারে কি বলতেছি যে বর্তমান প্রেক্ষাপটে তো মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে, অনেকে নতুন আশা নিয়ে নতুন যাত্রা শুরু করছে। তা আমি মামুনকে বলছিলাম যে তুই এই সময় বন্ধু যে মুভিটা যে দিচ্ছিস, কয় আই লাভ চ্যালেঞ্জ, আমি সো ওকে দেন আই লাভ ইউ টু। ওকে, রাইট, ট্রু। আর এর মধ্যে শুধুমাত্র প্রমোশন নিয়ে একটু ঝামেলা হয়েছে। প্রমোশনটা আসলে দেখো, তুমি যে আমার প্রশ্ন করতেছো, আমারও মনে হবে যে কোথায় জানি মঞ্জু ওইরকম প্রশ্ন করলে মনে হয় ভালো, রাইট রাইট। তো মামুনের প্রমোশনটা হয়তো মামুন বেটার জানে, আমি যাই না ওর, কারণ ওর তো চাইল্ড, এটা দরদটা মামুনের চাইল্ড। তো মামুন যেটা বিশ্বাস করে, ও হয়তো ডিফারেন্ট কিছু করে বাজিমাত করতে চাচ্ছে। সো হোপ ফর দ্য বেস্ট, আমরা চাই যে ও, না, বাট অ্যাজ প্রমিসড অনেক কিছু হয় নাই, আটক থেকে শুরু করে দুবাই থেকে সে বুর্জ খলিফাতে শুরু করে ও তো গেছিল, কিছু আসলে না, বাট হয় নাই, যেটা হওয়ার কথা সেগুলো হয় না। সেগুলো নিয়ে আমি কালকে ইনফ্যাক্ট প্রথম আলোতেই দেখলাম বিশাল এক ফিচার করছে যে দরদ নিয়ে সব কি হচ্ছে। ইটস এ নেগেটিভ টাইটেল, রাইট? নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি। হ্যাঁ, সো আই নো, বাট ভিতরে যা যা আসছে সেগুলো আসলে মনে হচ্ছে যে যেটা তুমি আমি বলতে চাই না সেটা ওরা লিখে দিছে, ওরা সাহস করে লিখে দিছে। হয়তো এটা এজেন্ডা ডিফারেন্ট থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু না, আবার ধরো আমি তোমাকে যা বলেছি, যেমন আজকে আমাকে যে টাইমে আসার কথা, তুমি আমাকে একটা টাইমে আসতে বলছো, না তুমি আমাকে যে টাইমে আসতে বলছো আমি 1 ঘন্টা বলছি পিছায় আসবো, আসছি কিন্তু আবার নির্ধারিত সময়ের আগে। তো ও যদি কম বলতো, হ্যাঁ, তারপরে যদি যা করতো মানুষের কাছে বেশি মনে হইতো, ও ভাবছিল যে এটা করতে পারবে। এখন কেন করতে পারে নাই, মামুনের কাছে অবশ্যই ব্যাখ্যা আছে, কারণ সিচুয়েশন গুলো যে মাঠে থাকে, যে খেলে, সেই জানে কেন আউট হয়েছে, তাই না? বুঝো নাই ব্যাপারটা? বুঝছি। এখন তুমি বলো, এই যে দরদ থেকে আউট কেন হয়েছে, তুমি আউট মিনস হচ্ছে
প্রিয়তমাতে বেস্ট ফ্রেন্ড ছিল, এখানেও মোটামুটি ওরকম একটা ক্যারেক্টার, বাট কেউ তোমাকে বলে না যে আউট হয়ে বা একটু ইন হও, মানে মেইন লিড করো? ও আচ্ছা আচ্ছা, ইটস এ ভেরি গুড কোশ্চেন, ইটস এ ভেরি গুড কোশ্চেন। দেখো ব্যাপারটা হচ্ছে কি, অনেকে তো নায়ক হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে আসে। অফকোর্স আমি মিডিয়াতেই আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। আমাকে লিফটের মধ্যে থেকে অমিতাভ রেজা, আমাদের শ্রদ্ধেয় অমিতাভ রেজা আমার গুরুজি, আমি তাকে অনেক শ্রদ্ধা করি। তো অমিতাভ রেজা আমাকে লিফট থেকে ডেকে টেনে এনে মডেল বানাইছে। এরপর থেকে মানুষ আমার খালি টানেই, টেনে টেনেই কাজ বাঁধাচ্ছে। তুমি জানো অনন্য মামুন 3.5 বছর রিকোয়েস্ট করার পরে, আমাকে বলার পরে, তারপরে আমি ওর প্রথম একটা প্রজেক্টে কাজ করছিলাম, ফোন এক্স। ওটাও কলকাতায় গিয়ে, তার সাথে আমার প্রথম কাজ কলকাতায়, ওটা একটা ওয়েব সিরিজ ছিল। তো তারপর থেকে আমরা ননস্টপ এখনো কাজ করছি। জিনিসটা হচ্ছে আই নেভার ওয়ান্ট টু বি এনিথিং। আমি হিরো হব নাকি আমি ভিলেন হব, আমি কমেডি হব নাকি, জাস্ট গো, লেট ইট গো। যাচ্ছে যাচ্ছে, এই যে তুমি এক্সপেক্ট করছো উপরওয়ালা শুনছে, উনি কোথাও গিয়ে ক্লিক করে দেবে, ওকে ওইটা হবে, হয়ে যাবো, সমস্যা নাই। সে আর কি বেশি খারাপ? চেহারা তো পুরো শাকিব খানের মতো। ওকে, আসলে কিন্তু তোমার লুক কিন্তু ওরকমই আসে অনেকটাই। আচ্ছা, সুন্দর তো, আমরা জন্মগত সুন্দর তো, দাইটাই রেখে পুরো কপি করে ফেলছো। বাট বলো বলো বলো। না মানে আমার শুটিং এই প্রবলেমটা হয়, নায়িকাদের সাথে থাকলে ক্যামেরাম্যানরা নায়িকা ডেকাইলে তুই 800 সেকেন্ডের নায়িকা হইতে ইমতুর মতো জামনা নিয়ে আসছি না কেন? এখন ইমতুর লাইট কমাইতে হয়, তোর লাইট বাড়াইতে হয়, বিপদ, এক লাইটে কাজ করতে পারি না। জেবা জান্নাত বলে তো আমাদের একজন স্টার আছেন, তো জেবা জান্নাত হচ্ছে সেটে যখন আমরা, মানে জেবা জান্নাতের একটা গুণ কি, ও যখন ওর কাছে স্ক্রিপ্ট আসে, ও কখনো জিজ্ঞেস করে না নায়ককে, ও কখনো জিজ্ঞেস করে না মেকআপ আর্টিস্টকে। আমি হচ্ছে এরকম, আমি স্ক্রিপ্ট আসে, আমি আমার ক্যারেক্টার নিয়ে থাকি, আমার নায়িকাকে আমি যাই না। তো যখন সেটে গিয়ে দেখি জেবা জান্নাত, আমিও যেবারে দেখে খুশি হয়ে যাই, যেবা আমরা দেখে যাক আজকে লাইট নিয়ে আমাদের সময় নষ্ট হবে না, দুজনের লাইট সেম হবে। ওকে, বলো কি যেন বলতেছিল? না, জেবারতে আসি, যেহেতু গুণ একটা বলছো, দোষ কি জেবার? দেখো, দেখা স্বপ্ন দোষ হয়। ওয়ার্ড প্লে করো না আমার সাথে, আমি কিন্তু ভালো প্লেয়ার, আমি যেটা অফ স্টেকে বলছিলাম। মঞ্জু আমার অনেক আগের ফ্রেন্ড, এবং আগে আমি ভাবছিলাম যে আমি আসার পরে তো মঞ্জু আমার বলবে হাই ইন্তুরাতিস, আমার হাই প্লেয়ার। হ্যাঁ বলো, অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ ওকে, না অ্যাভয়েড করো না। জেবা ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। আসলে ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু হওয়াটা খুব ভালো, শত্রু হলে আরো ভালো, ওটা আমরা হইতে পারি না। জেবা আমার কাছে আমার মনে হয়েছে সিরিয়াস না, এই ওর দোষ, আর কোনো দোষ না, এইটাই। হ্যাঁ আচ্ছা ওকে, এদিকে আমি পরে আসবো, আমাদের র্যাপিড ফায়ার আছে। হ্যাঁ, ও জানে যে র্যাপিড ফায়ার আমি করবো। ওকে, বাট দরদ আরেকটু গল্প, ও মাই হট, দরদ আরেকটু গল্প করবো। লাইক সোনাল চৌহান ডেফিনেটলি জান্নাতের হিউজ একটা স্টার ছিল, এরপরে হারাই গেছে, মানে কাজ ওরকম করতেছে না। দক্ষিণে আসলে বলিউডের কম্পিটিশনটাও তোমাকে বুঝতে হবে, হিউজ কম্পিটিশন। হ্যাঁ, সো সেইখানে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক কেমিস্ট্রি, শুটিং, কোনো ঘটনা যেটা অ্যানেকডটস শেয়ার করতে পারো, ফিল্মের মুভির কিছু দরকার নেই, শুটিং এর হইতে পারে, গল্প হইতে পারে। আচ্ছা, এখানে আমি সোনাল চৌহানের চেয়ে না ওর ম্যানেজাররা বেশি করতো, নাক গলাতো আর কি কাজের ব্যাপারে। আর বাঙালি ম্যানেজার ছিলেন একজন, তো উনি সাজেস্ট করে দিতেন তুমি এইভাবে অ্যাক্টিং না এইভাবে করো, কারণ ওর তো বাংলায় প্রবলেম, স্বাভাবিক, ও হিন্দিভাষী, চেষ্টা করেছে। আর মামুন দুভাবে করেছে, একবার বাংলায় শট নিয়েছে, একবার হিন্দিতে শট নিয়েছে। অনেক সময় শুধু বাংলা নিছে, অনেক সময় শুধু হিন্দি নিছে। আমরা ডাবিং ওটা কভার করে দিচ্ছি, আর আমাদের হিন্দি ডাবিং তো অন্য কেউ করেছে, আমাদের বাংলা ডাবিং এর আগে হিন্দি ডাবিং হয়ে গেছে। সো সাকিব ভাই হচ্ছে যে প্রতিটা শট দিবেন এবং গিয়ে ওটা মনিটরে দেখবেন, দেখা যায় মামুন বলার আগে সাকিব ভাই বলতেছেন যে না আমি আরেকবার দিব, ঠিক আছে। তো আমি সাকিব ভাই বলছি, সাকিব ভাই এটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে, তো বলতে চুপ থাক, কে জানে এর চেয়েও বেশি পারফেক্ট হবে, পারফেক্টটা থাকুক না। এই ব্যাপারগুলো ভালো লাগতো, মাঝে মাঝে একটু রাগও হইতো, 2টা বাজে আমি আপনি এখনো, আপনি তো পরে দুপুর 12টায় আসবেন, আমার তো সকাল 8টায়। এটা বলছো কখনো? না, বাট তোমাদেরকে মানে একটু মানে হয় না যে কোনো অ্যাডভাইস দেওয়া? সাকিব ভাই, আমি সাকিব ভাইয়ের ব্যাপারটা বলি, সাকিব ভাই এত বড় স্টার, ওনার সাথে কেউ কথা বলার সাহস পায় না। ওকে, তো দিন শেষে কিন্তু মানুষটা একা। সাকিব ভাই তো মানুষ, দিন শেষে সাকিব ভাই একটু কথা বলতে চান, তো দেখা গেছে যে, আর আমি যেটা দেখলাম, সরি সাকিব ভাইয়ের আশপাশে সবাই অনেক ভালো, কেউ রাগ করেও না আমার এই ভিডিও দেখা, সাকিব ভাইয়ের সাথে কানেক্ট করতে পারে না সাকিব ভাইয়ের আশপাশে যারা থাকে। আমি একটু ছোট গল্প বলি, এই যে সাকিব ভাইয়ের সাথে আমার একটা সিন, একটা লম্বা সিন, মানে এই জোন থেকে ট্রানজিশন করে আবার বাইরে এসে ডায়লগ, এরকম একটা লম্বা সিন দরদেই। তো এটার জন্য আলাদা একটা গির্জার মতো একটা বড় হল ভাড়া করা হয়েছে আর কি, শুধু একটা সিনের জন্য মামুন ভাড়া করছে। তারপর ওখানে গেলাম, সেট রেডি হতে হতে মনে হয় 4-5 ঘন্টা লাগছে। তো সাকিব ভাইয়ের ভ্যানে, আমি আমার ভ্যানে, এখন সেটে গেলাম, আমরা রিহার্সাল করলাম, শুটিং করলাম। তো মামুন হঠাৎ করে বললো, সাকিব আপনার শেষ। সাকিব বলে, ইন্তুর শেষ?
কয় ইমতুর অনেক পরে লাগবে, কয় ইমতু আসো বললে সাকিব ভাই তো রওনা দিলে ওনার সাথে দল বল রওনা দেয়, ওরা গেছে কোথায় ভ্যানে, আচ্ছা মানে সাকিব ভাই ভ্যানে গেছে। এটা শুটিং লোকেশন কোথায় ছিল? বানারস ইন্ডিয়া, উত্তরপ্রদেশ। তো সাকিব ভাই চলে গেছে, সাকিব ভাই যে বলছে ইমতু আসো, এখন কি উনি আমার ভ্যানেই যাইতে বলছে নাকি উনার ভ্যানে যাইতে বলছে আমি তো জানি না। তো কিছুক্ষণ পর দেখি আবার সবুজ ভাই আসছে, সাকিব ভাইয়ের পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ ভাই এসেছে, এই ভাইয়া তোমার ডাকলো তো। ও ভাইয়া কি ভাইয়ের কাছে ডাকছে? বলে হ্যাঁ। তো পরে গেলাম, তো যাওয়ার পরে ভাইয়ার আমি বসে আছি, বাকি 2-3 জন দাঁড়ায় আছে। তো ওরা কথা বোঝে না দেখি একটু বকা টকা খাচ্ছিল, সাকিব ভাই খুব আস্তে আস্তে কথা বলেন। তো সাকিব ভাই আমার সাথে গল্প করলেন আমাদের ফিল্ম কিভাবে ইন্টারন্যাশনালাইজ করা যায়, এটাকে বাণিজ্যিকীকরণ করে কত হাজার কোটি টাকা কামানো যায়, এগুলো বলছেন। তো একটা অ্যাসিস্ট্যান্টকে বলছে এসিটা বাড়ায় দে, তো এসিটা বাড়ায় দিছে, তো বাড়ায় দিয়ে সে দাঁড়ায় আছে। তো সাকিব ভাই এইভাবে বসে গল্প করছেন, তো গল্প করতে করতে তারপর এইভাবে হইলেন। তো এইভাবে হইতে হইতে পাশে কিন্তু না অ্যাসিস্ট্যান্ট দাঁড়ানো 2টা, তারপর সাকিব ভাই এইরকম হয়ে গেলেন, এরকম এই যে তুমি বুঝলা এরকম হয়ে গেলেন, 2টা অ্যাসিস্ট্যান্ট দাঁড়ানো, ওরা দেখবে না। তা আমি বলছি যে ভাইয়া তোমার কি ঠান্ডা লাগতেছে? বলে হ্যাঁ এখন ঠান্ডা লাগতেছে। তাহলে রিমোটটা দাও। আমি কত দিব, কত দিলে ভালো হয়? দাও 26 দাও। আমি আচ্ছা আগে 27 দিয়ে রাখি, একটু পর 26 দিচ্ছি, আগে ইজি দেওয়ার পরে আমি ওদের দিকে একটা লুক দিলাম, ভাইয়ের সামনে আর কিছু বলি নাই। তো গল্প করছি, পরে আমার আবার ডাক পড়ছে, ডাক পড়ার কারণে আমি সেটে চলে গেছি। পরে বেরোর পর ওদেরকে আমি বলছি, আমি দেখ ভাইয়া কিন্তু অল্প কথা বলে, তোরা বুঝে নিবি ভাইয়া, এইভাবে তাকালে বুঝে নিবি ভাইয়া পানি চাচ্ছে না জুস চাচ্ছে, ভাইয়া নাকি খাবার চাচ্ছে, বুঝে নিবি, তাহলে ভাইয়ার লাইফটা অনেক কমফোর্টেবল হবে। যদি ওরা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসে, কোনো ডাউট নেই, লাভ হিম আ লট, হ্যাঁ অনেক ভালোবাসে। ওকে, একটা শর্টে আসি, কোন একটা শর্টে যেখানে তোমার এনজি হইছে, সাকিব ভাই বলছে আচ্ছা ঠিক আছে আরেকবার দে, অথবা এরকম আমাদের খুব কম হইছে রে, সিরিয়াসলি আমাদের এরকম খুব কম হইছে। তুমি এত ভালো অ্যাক্টিং করো? আমি ভালো অ্যাক্টিং করি বলেই তো সাকিব ভাইয়ের সাথে আবার ডাক পাইছি, নাহলে তো প্রিয় তোমার ভাই। বাট শুনি কোন একটা সিনের কোন ঘটনা। সাকিব ভাইয়ের সাথে একটা সিন আছে, না আসলে গল্পটা বললেন না, গল্প না মানে সিন বলো, তোমার তো স্ক্রিন প্লে বলার দরকার নেই। ওকে, একটা জায়গা আছে, সাকিব ভাইকে আমি খবর দিয়ে নিয়ে আসি, ওখানে একটা বড় একজন ক্যারেক্টার থাকেন। তো ক্যারেক্টার থাকার পরে জিনিসটা থাকে এরকম যে দেখে মনে হয় যে আমি ওকে ফাঁদে আনছি আর কি, কিন্তু আসলে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের মধ্যে একটা প্ল্যান ছিল আর কি। তো শেষে আমি একটা এক্সপ্রেশন আমার এটা মিসিং হয়ে গেছে, তখন আমি এত এমফাসাইজ করি নাই। তো সিনটা করার পরে আমি সাকিব ভাই বলতেছি, ভাইয়া আমার না ওখানে একটা হাসি দেওয়া দরকার ছিল। ভাইয়া বলতেছে কি মিস করলি, এটা তো খুব বাজে হয়ে গেল, তুই ওই জায়গাটায় ইয়ে কর, সরি ভাই আমাকে তুমি করে বলে, বলছে তুমি এখানে ওই এক্সপ্রেশনটা দিলে মারাত্মক হইতো, অডিয়েন্স খুব ভালো কানেক্ট করতে পারতো। আর মামুন তখন মানে বাংলায় বলে দোচনে ছিল আর কি, তো যার কারণে মানে এত বড় ইউনিট, মানে বিশ্বাস করবা একটা শুটিং সেটে যখন তুমি দেখবা 25-30টা গাড়ি, এখানে 350-400টা ক্রু ইনক্লুডিং আর্টিস্ট, হ্যাঁ বিশাল ইউনিট। সেখানে মামুনের কাছ থেকে এটা আমাদেরই আর্টিস্টদের উচিত ওকে বলে দেয়া, এই আর কি। দরদ নিয়ে আর কিছু বলবা? বিকজ আমি দরদ নিয়ে একটা র্যাপিড ফায়ারে যাব, শুরু করো, কিছু একটা বলো অ্যাটলিস্ট দরদ নিয়ে। আমি বলবো যে এটা প্রচুর দরদ দিয়ে বানানো হয়েছে, দরদ নিয়ে আশা করা হচ্ছে যে আমরা যে দর্শক প্রচুর দরদ দেখাবেন এটা নিয়ে। আর টি সিরিজ নিয়ে, আর টি সিরিজের মতো একটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর অ্যান্ড প্রোডাকশন হাউস ওরা কিনে নিয়েছে হিন্দি রাইটটা, এটা বিশাল ব্যাপার, মানে বিশাল ব্যাপার। বাংলাদেশের সিনেমা প্রথম প্যান ইন্ডিয়া টি সিরিজ নিছে, মানে বোঝেন সামনে আরো ভালো ভালো মুভি ওরা নিবে। এবং আমি যতদূর জানি ওদের অ্যারোজ যে বড় একটা প্রোডাকশন কোম্পানি আছে, ওরা ইনভেস্ট করছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এখন নতুন প্রেক্ষাপটে কি হয় বাংলাদেশ দেখি কই যায়, সেই গল্পে আমরা আসবো। হ্যাঁ বলো। সিনেমাটা আগায় নিতে হবে, এটাই বড় কথা। আমরা হলে গিয়ে দেখবো, আমরা এখানে হিট করবো এই জন্যই যাতে এই হিটের গল্পটা সারা পৃথিবীতে ছড়ায় যায়, যার কারণে ওখানে গিয়েও হিট করবে মুভিটা। অনেস্ট থাকলে আসলে অনেক কিছু ভালো হয়। আমাদের এখানে যেটা মনে হচ্ছে, আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেস্টির জায়গাটা খুব কম। তুমি করার আগে মারার ধান্দা থাকলে প্রবলেম। অন্যান্য ডিরেক্টর বা এটাই কিন্তু একটা প্রোডিউসার, সে হয়তো মাছ ব্যবসায়ী করে কোটিপতি হয়েছে, সে কাপড়ের ব্যবসা করে কোটিপতি হয়েছে, সে ফিল্মে কিছু বুঝে না, সে ইচ্ছে করছে যে সে তাকে প্রোডিউস করবে, তুমি তারে ফতুর করে দিলা। কেন? তার থেকে অল্প খাও, তাকে লাভটা দাও যাতে সে আবার ইনভেস্ট করে। তুমি আজীবন খাও না, রাইট? ব্যাংকে এফডিআর এর মতো। সোনার হাঁস রাজেশের যে ডিমের, যেটা সোনার হাঁসের সোনার ডিম, কিসের ডিম? গোল্ডেন।
আচ্ছা যেটা তুমি একবারে খাওয়া না আর কি, আস্তে আস্তে খাওয়া। স্বর্ণের হাঁস বলো না ভাই। আচ্ছা স্বর্ণের, ওকে ভাই তুই ডার্টি মাইন্ড। আচ্ছা ওকে, আমরা দরদ নিয়ে আমি জানি দরদ নিয়ে আমরা একটু জাস্ট র্যাপিড ফায়ারে যাই। র্যাপিড হওয়া, ঠিক আছে? ফায়ার থাকলে ভালো। আমি জানি না, বলো। প্রথমে তো বলো দরদের 5টা ভালো দিক বলো, যেটা আসলে মানুষজন যাবেই, দেখে খুব মজা পাবে। 1 শাকিব খান, 2 ভালো গল্প, 3 প্রচন্ড সাসপেন্স, 4th হচ্ছে অ্যাকশন আছে ভালো, 5th হচ্ছে সোনাল চৌহান এবং ইমতুর আতিশ। আইশাআল্লাহ, ওকে। এখন 5টা নেগেটিভ দিকও বলতে হবে। নেগেটিভ হচ্ছে ভালো প্রমোশন হয় নাই, আরো ভালো হতে পারতো। 2 হচ্ছে কেন 4টা ভাষায় রিলিজ হবে, ওটা 7টা ভাষায় কেন হইলো না। ওকে, রাইট। 3 হচ্ছে হিন্দিটা আগে রিলিজ দিলে আবেদনটা তৈরি হতে পারতো, বা একসাথে হিন্দি বাংলা রিলিজ দেওয়া উচিত ছিল। 4 হচ্ছে কয়েকটা গান আরো 1-1.5 মাস আগে রিলিজ দেওয়া উচিত ছিল, গানগুলা হিট করলে অডিয়েন্স এমনিতে আসতো। 5 হচ্ছে আমাদের আরো শিখতে হবে। ওকে, প্রমোশনটা নিয়ে একটু তুমি বলতে পারো? কোজ গানগুলো ট্রেলার একসাথে সব রিলিজ হয়েছে, কেন এটা গান একসাথে? আসলে কি, আই এম নট জাজমেন্টাল, আলাদা আলাদা হলে ভালো হতো, কিন্তু যারা এগুলো দিয়েছেন তারা মনে করেছেন একসাথে দিলে এটা ভালো হবে। ওদের কাছে মনে হচ্ছে এই স্ট্র্যাটেজিতে গেলে ভালো হবে। এটাও কি এরকম যে ডিরেক্টর অনন্য মামুন ও নিজের মতো করে প্ল্যান করতে পারতেছে না? বিকজ আমাকে বললাম যে ওর টি সিরিজের কারণে, আইপি আইডির কারণে ও যেটাই আপ দিত ব্লক খেয়ে যেত, যার কারণে ওরা কোনো এসকে মুভিজ আপ দিতে পারে না। এসকে মুভিজও এখানে কিন্তু একটা বড় প্রোডাকশন হাউস, বাংলাদেশের অভিকথা চিত্র আছে এখানে, অভিকথা চিত্র তো পরে ছাড় পাইছে, আর এখন মনে তুমিও আপ দিতে পারবা, এখন ওই অবস্থায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু প্রমোশন ব্লক খুলে দিছে আর কি, ওইটাই হওয়া উচিত, তাহলে সবাই প্রমোট করতে পারে। ওকে, নাম্বার 1 শাকিব খান, বলো 5টা সেম। শাকিব খানের 5টা: he's tall, he's good looking, he's serious, he's famous, and he's international. ওকে, আচ্ছা, অ্যাক্টিংও ভালো করে, এটা মিস করে গেছো তুমি ইদানিং। ওনার অ্যাক্টিং না, অ্যাক্টিং বলোই না, না হিজ ইন্টারন্যাশনাল, এমনি এমনি তো হয় নাই। হ্যাঁ, বাট এখন অ্যাক্টিংটা অনেক ইমপ্রুভ হয়েছে না? দেখো এখানে অনেক ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে মাংস কিন্তু বিফের দাম কিন্তু অনেক বেশি, সো বিফ সবখানেই বিফ। আগের বাবুর্চি ভালো রাধে নাই, এখনকার বাবুর্চির অনেক ভালো রাধছে। শাকিব খান ওয়াজ শাকিব খান না, তাও টাইম গেলেই না। শাকিব ভাই যাদের হাতে ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট, সবাই নাম করা ডিরেক্টর বাংলাদেশের, কিন্তু যখন উনি কলকাতায় গিয়ে কাজ করা শুরু করলেন, শিকারি দিয়ে যে লুকটা আসলো, তখন তো শাকিব ভাইও অনেক কিছু আবিষ্কার করেছেন ওখানে। যে তারপরে শাকিব ভাই উনি সবসময় নতুনকে ওয়েলকাম করেন, যেটা খুব জরুরি। অফকোর্স নতুন নায়িকা প্রচুর আসছে। সঙ্গে বাংলাদেশের আমাদের সিনিয়র ডিরেক্টরদেরকে বলবো, প্লিজ আপনারা নতুনকে ওয়েলকাম করেন, সবকিছুতে ঝগড়া না করে, অভিমান না করে নতুনদের ওয়েলকাম করেন। এটা আপনাদের জন্য ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। তাহলে ইমতুর মতো একটা নতুন নায়ক পাবেন আপনারা? না, অফার আসে অনেস্টলি। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলি, চাষী নজরুল ইসলাম, আমাদের কিংবদন্তি কাজী হায়াত স্যার, সোহানুর রহমান সোহান, আমাকে প্রত্যেকে অফার করেছেন, প্রত্যেকটা মানুষ আমাকে অফার করেছেন। দেন দেখো এখন মঞ্জু, তুমি আমার কত পুরনো ফ্রেন্ড, দেখো আজকে কত বছর পর তোমার সাথে আসলাম। সো আমি মানুষটাই এরকম, যখন হবে তখন হবে। আমি যাব অফিসে গিয়ে আমারে ডাকছিলেন, আমি এরকম না। আমার 4 দেরিতে উঠুক সমস্যা নেই, না উঠলেও প্রবলেম নাই, আমি তো আসি, রাইট, তাই না? ওকে, নেগেটিভ কার? শাকিব ভাই 5টা। শাকিব ভাই নেগেটিভ, শাকিব ভাই নেগেটিভ, শাকিব ভাই অনেক সরল, শাকিব ভাই অনেক মানুষকে বিশ্বাস করেন। তুমি পার্সোনাল লাইফে না গিয়ে অ্যাক্টিং টাইপের প্রফেশনাল লাইফে নিয়ে বলতে পারো। হ্যাঁ, পার্সোনাল লাইফ কেন বলবো? সহজ সরল তো পার্সোনাল লাইফে চলে আসে। হ্যাঁ, শাকিব ভাইয়ের এখন বিয়ে করে স্টেবল হওয়া উচিত। শাকিব ভাইয়ের আশপাশের মানুষদের সম্পর্কে আরো সাবধান হওয়া উচিত। আর দেখো মানুষটা তো ভালো, আমি না 5টা খারাপ জিনিস পাচ্ছি না। ভেরি গুড। বিয়ে নিয়ে বললে তুমি, এটা নিয়ে কথা হয়েছে শাকিব ভাইয়ের সাথে কখনো? না না না, শাকিব ভাইয়ের পার্সোনাল লাইফ নিয়ে কখনো কথা হয় নাই, কারণ শাকিব ভাইয়ের এক্স ওয়াইফরাও আমার খুব ভালো ফ্রেন্ড, তো যার কারণে আমি এসব প্রসঙ্গ তুলি নাই। এক্স ওয়াইফদের সাথে কথা হয় নাই? কেন কথা হবে না, বলো, সেটা তো বলতে পারো। বিশেষ করে অপু বিশ্বাস, অপু তো সবসময় কথা বলে, রাইট? অপু অনেক গল্প করতে পছন্দ করে আমার সাথে, আমি সবার সাথে বলতে পারবো না। ও আমার কাছে অনেক পার্সোনাল জিনিস শেয়ারও করে, তো ও আসলে ভেতর থেকে শাকিব ভাইকে খুব রেসপেক্ট করে। ওর একটা চাপা অভিমান কাজ করে, ওর যে ওয়াইফ সত্তা বা প্রেমিকা সত্তা, ওই জায়গাটা থেকে অভিমান তো ভালোবাসারই আরেকটা রূপ, অফকোর্স, সেই জায়গা থেকে অভিমান করে। আর শাকিব ভাই ব্যাপারগুলো বোঝেন। সবচেয়ে বড় কথা, শাকিব ভাই কিন্তু তার সন্তানদের ব্যাপারে 100% ডেডিকেটেড। এই ব্যাপারে তার কোনো ছাড় নাই। তাদের পড়াশোনা, তাদের বেটার ফিউচার, এই ব্যাপারগুলো সবসময় কনসার্ন থাকা, রেগুলার কমিউনিকেট করা, ওদের টেক কেয়ার করা, শাকিব ভাই রেগুলার করেন।
সো ওই ব্যাপারগুলোই বেশি শেয়ার হয় আর কি। তোমার মনে হয় না যে অপু এখনো ভালোবাসে শাকিব ভাইকে, ওর কিছু পোস্ট বা কিছু দেখে? অবশ্যই। দেখো আমি মানে তুমি যদি কম্পেয়ার করো, অপু অবশ্যই শাকিব খানকে অনেক 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 ভালোবাসে এখনো। হ্যাঁ, এখনো অনেক ভালোবাসে। আর মানে তুমি আসলে ব্যাখ্যাটা এভাবে দিতে পারো, অপু এখনো আশা করে, রাইট, যে আবার আগের মতো হয়ে যাবে। আর আমরা যদি আরেকজনের কথা বলি, ও আশাটা ছেড়ে দিয়েছে, যার কারণে ওর যত অভিমান উগলে দিয়েছে আর কি স্ট্যাটাসের মধ্যে বা লাইভে এসে উগলে দিয়েছে। বুদ্ধিমতী ও বোকা, আরেকজন আসলে আমি বলবো বোকা, নাহলে এরকম উগলে দেওয়াটা উচিত হয়। তোমার নাম নিচ্ছ না কেন মুখে? দরকার কি, ওহো, এক নৌকাতেই থাকি, দুই নৌকে পা দেওয়া তো দরকার নাই। আচ্ছা ওকে, বাট শাকিব ভাই যদি বিয়ে করে, যেটা তুমি বললা যে সেটেল হওয়া উচিত, এটা আমি কেন বলেছি, তোমার প্রশ্নটা হচ্ছে তাহলে ওরা 9 কেন? হ্যাঁ, না 9 কেন না, বাট তাহলে 10 কেন? আচ্ছা আচ্ছা বলো, হ্যাঁ 9 কেন? হ্যাঁ মানে ওরা 9 কেন, এখানে শাকিব ভাই তো আগেই বলে দিয়েছেন, অ্যানাউন্স করেছেন যে ওদের সঙ্গে নো মোর। হ্যাঁ, এখন তুমি যদি বলো পেপসি ওয়ান মোর, ওরা আমাদের অতীত, রাইট? ও আমাদের, ওরা আমাদের, আমার অতীত, আমাদের অতীত তো শাকিব অতীত মানে তো আমাদের অতীত না, মানে আর আমাদের ভাবি না, মানে বুঝলাম না, ভাবিরা তো ভাবিরা থাকবে না। আচ্ছা না, কিন্তু আমি কোশ্চেন ছিল অন্যটা, শাকিব ভাই যদি বিয়ে করে সেটেল হয়, যেটা তুমি বললা যে বাচ্চাদেরকে শাকিব ভাই লাইক ইউ নো দেয়ার হিজ লাইক হার্ট, তখন একটু চেঞ্জ হবে না জিনিসটা? নতুন ওয়াইফ চলে আসলে এই ডিপেন্ডস। দেখো সময়, দুটা জিনিস, সময় অনেক বড় শিক্ষক, সময়ই মানুষকে ভালো শিক্ষা দেয়। দুই হচ্ছে সময় মলমের মতো, যত আমাদের মনের ঘা আছে, যত সময় যায় মনের ঘাগুলো কমে, ঠিক হয়ে যায়। তো সেই অর্থে এখন আমার কাছে মনে হয়েছে যে শাকিব ভাই, আমাদের সবারই তো বয়স হচ্ছে, তো শাকিব ভাইয়ের এখন আসলে একটা তো মানে একটা কেয়ার করার একটা মানুষ দরকার। আমার কাছে মনে হয়েছে শাকিব ভাইয়ের এত কোটি কোটি ভক্ত ইন্টারন্যাশনালি, কিন্তু দিন শেষে শাকিব ভাই একা, এটা আমার ফিল হয়েছে। এন্ড আই লাভ হিম। আমি চাই না শাকিব ভাই একা থাকুক, শাকিব ভাই একজন সঙ্গী থাকুক যার সাথে উনি কমফোর্টেবল থাকবেন। উনি অবশ্যই আগের মানুষদের সাথে কমফোর্টেবল ছিলেন। ডাক্তার তো রেডি শুনলাম, যেটা আঙ্কেল আন্টি দেখে রাখছে বললো, আমি জানি না, নট শিওর। একটা শোতে ও তো এভাবেই বলেছে, দেখা যাক কি হয়, সবাই জানে। বাট এনিওয়েজ, শাকিব ভাইয়ের জন্য আসলে খুব বেশি ভালোবাসা আমাদের, আমরাও চাই না আমরা শাকিব ভাইকে বলবো, ওই যে বলছি যে আরেকটু বুঝে শুনে করতেন। হ্যাঁ রাইট, ওকে। সোনাল চৌহানকে নিয়ে যতটুকু তুমি, সোনাল চৌহান শি ইজ ভেরি সুইট, আমাদের অনেকবারই কথা হয়েছে, ওখানে সেটের মধ্যেই কথা হয়েছে। এন্ড মজার কথা হচ্ছে, কথাবার্তা বলে চলে যাওয়ার সময় সোনাল চৌহানের একটু আমরা শাকিব ভাই সিন বাকি ছিল, সোনাল চৌহানের শেষ চলে যাচ্ছে, চলে যাচ্ছিল, আমি দাঁড়াই ছিলাম, আবার ঘুরে আসছে, বলছে ইমটু রাইট, ইয়েস ওকে টাটা, চলে গেছে। এই যে মায়াটা কাজটা করলো না, এখনো ভুলতে পারি না। বিয়ে করে না কিন্তু, এখনো সিঙ্গেল আছে কিন্তু। থাক, কিছু কিছু মানুষ আছে জীবনে ভুলগুলো করে না আসলে। হ্যাঁ রাইট। আরেক বাজে ভাবে করে ফেলছো না, আরেকটা বাজে ভাবে, তোমারটা আসছে না, ভুল সবাই করে তো কম বেশি। আর বাজে ভাবে বলে যে লাইসেন্স ছাড়া যদি ব্যবসা ভালো চলে, তাহলে লাইসেন্সের কি দরকার? রাইট। বাট না, সোনাল চৌহানের পার্সোনাল লাইফ নিয়ে আমি কি করে বলবো? না, পার্সোনাল লাইফ নিয়ে আমি একবার জিজ্ঞাসা করি না, আমি তোমাকে মানা করছি যে মুম্বাই ইন্ডাস্ট্রির মেয়ে থাকে দিল্লিতে, অতটুকু মানে যতটুকু অ্যাক্টিং করছে বা শোনো, তুমি কাকে জিজ্ঞেস করছো? একটা মুম্বাই ইন্ডাস্ট্রি, রাইট রাইট, কে জিজ্ঞেস করছো? হ্যাঁ অফ কোর্স, এক্সকিউজ মি, সরি এক্সকিউজ মি, রাইট রাইট, হ্যাঁ অফ কোর্স। এই জন্যই তো বলতেছি মুম্বাই আর্টিস্ট নিয়ে বলবে না, একটু বলো। সরি, মুঝে তো হিন্দি में बात करना चाहिए था। हाँ चाहिए था, ओके ना, cool, you can still like you know talk in Hindi, but না হয় না, একটা সেটে কি হয়, নায়িকার অনেক ট্যান্ট্রামস থাকে। হ্যাঁ হ্যাঁ, এই মানে এইটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম, এখানে ওই ঢংঢুং করার সময় ছিল না, ও খুবই ডেডিকেটেড ছিল। ভোর 5টায় কল থাকলে 5টায় আসছে, রাতে 2টা পর্যন্ত শুটিং থাকলে রাতে 2টা পর্যন্ত আসছে। শাকিব ভাই একটা সেটে মনে হয় টানা 8 ঘন্টা ছিল, উনি হিসু করতে ছাড়া সেট থেকে বের হয় না, বসা, ডেডিকেটেড, মোর দেন ডেডিকেটেড। এটা ডেডিকেশন বলে না, মোর দেন ডেডিকেটেড। ওকে, আমাদের এখানকার যে এলিনের সামনে আর কি কার কথা বললা? রিও, তারপর সাফা মারওয়ার কথা তো বলি, বলো একটু ওদের কথা। সাফাই সো সুইট, ওখানে গিয়ে আমার ফ্রেন্ড হয়ে গেছে। রিও আমার আগের ফ্রেন্ড, আমরা রিও শো আগে অনেক কাজ করেছি একসাথে, মামুনেরই কাজ করেছি। এলিনা সাম্মিও আমরা প্রিয়তমাতেও শাকিব ভাইয়ের ভাবি ছিলেন, বড় ভাইয়ের বউ ছিলেন, তো সেই হিসেবে আমারও ভাবি। আর ভাবি বলে না, আমার খালি ওই গানটা মনে পড়ে, ভাবি 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 তোমার নিচে দাবি, কি বাজে বাজে। তারপর তো অনেকে লাগায় কাজে, আমরা ওদিকে না যাই সে অনন্যা মামুন অনেক হয়েছে, এবার থামুন। ও এত ট্যালেন্টেড একটা ছেলে,
এবং ওর সাথে আমি যখন বসি, আমরা একসাথে অনেকবার বসি, ও আমার কোম্পানিটা পছন্দ করে, তো ওই ফোন করে আসে। তো দেখা গেছে যে ও আমাকে এক এক বসায় এক একটা সিনেমার গল্প শোনায়, আর আমি 3-4 রাত ঘুমাইতে পারি না। কিন্তু মামুনের প্রবলেমটা হচ্ছে, এটা আমারও প্রবলেম হয়। তুমি দেখছো এই শো নিয়ে যতবার আমার সাথে কমিউনিকেশন করতে গেছো, তুমি তোমার মন মতো আমাকে কানেক্ট করতে পারো নাই। মামুনের একই প্রবলেম, ওই বাংলা গানা 12 ভাতাইরা, তা আমরা হলাম 12 ভাতাইরা, বুঝছো? কারণ এত কাজ করতে হয় আমাদের। আমার পরিচয় তো জানো, আমি কতগুলো কাজ করি। বলো একটু, বলো না। অ্যাক্টিং, উপস্থাপনা, 2-3 4 হ্যাঁ, উপস্থাপনা, মিউজিক ভিডিও, ওভাবে তো আর মানে পার্শিয়ালি ডান্স করা হয় না। মানে ডান্স বেসড মিউজিক ভিডিওগুলোতে আমাকে হায়ার করে, কারণ ওদের কথা হচ্ছে যে বাংলাদেশে খুব কম আর্টিস্ট আছে যারা ডান্স পারে। এটা আমার প্লাস পয়েন্ট। আমি কিন্তু শিখি নাই, আমরা দেখাই দিলে পারি। উফ আল্লাহ, এত ট্যালেন্ট হ্যাঁ। তো ওই জায়গাটা থেকে অনেক ব্যস্ত থাকতে। তো মামুনের আমি বলি যে এত কিছু না করে, ওই যদি ও শুধু ফিল্মটা নিয়ে থাকে, ও যে কই চলে যাবে, মানে কোথায় যে চলে যাবে, ও এটা ডিজার্ভ করে। এই তো নেগেটিভ জিনিস বলো, ওই যে ওটাই তো বললাম, যেটা বাদ দিতে বললাম নেগেটিভ, ওটাই পজিটিভ। ও কোথায় চলে যাবে ওটাই পজিটিভ। হি ইজ এ গুড রাইটার, হি ইজ এ গুড ডিরেক্টর, হি ইজ এ গুড হিউম্যান, হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড। আর ওর জীবন সঙ্গীরা বলতে পারবে, বা জীবন সঙ্গী তো একজনই হয়, ও বলতে পারবে। বড় চিপায় পড়ে বেশি। হ্যাঁ, চিপায়। দেখো যে এলিনা শাম্মীর সাথে যে ঝামেলাটা হলো 2-3 উইকস ব্যাক, এখানে আমি এলিনা শাম্মীকেও দোষ দিব। আসলে শুনি একটু, মামুনেরও দোষ আছে। এলিনা শাম্মীর দোষ হইলো ও স্ট্যাটাসটা না দিয়ে আগে মামুনকে অ্যাটাক করতো। মিউচুয়াল মামুনকে অ্যাটাক কি করতো, মামুনকে ডাইরেক্ট অ্যাটাক করতো, ফোন করে অ্যাটাক করতো। দেখো তুমি যদি আমাকে এটা না দাও, ওটা না দাও, আমি এরকম পাবলিক। ওটা করার পরেই তো এটা করছে বললো। শি ট্রাইড না। ওকে না, কারণ ওকে তো অফিসও ডেকেছিল, যায় নাই। এটা নিয়ে পরে আমিও স্ট্যাটাস দিছি, এবং আমি তো দুজনেই আমার কাছের মানুষ, প্রিয় মানুষ। দেখো মামুনের সাথে এখন তুমি যদি সঞ্জয় লীলা বানসালির সাথে কাজ করো, তুমি কি ওনার সাথে পেমেন্ট করো? তো সঞ্জয় লীলা বানসালির এটা ফিল হতেই পারে যে আচ্ছা ও কি করতেছে আমার সাথে। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচও আছে। ধরো মামুনের কাছ থেকে আমিও টাকা পাই, তো আমি জানি আমি কিভাবে টাকাটা চাইলে আমি পাবো। সিম্পল। মামুন যদি আমাকে বারবার ডাকে, তার মানে মামুন আমাকে পছন্দ করে, তো আমি তোকে ওই স্পেসটা দিব। আমি যদি অবশ্যই আমি কারো না কারো কাছে সুপারস্টার, তো আমি সবার কাছে সুপারস্টারডম কেন দেখাবো? এটা হচ্ছে আমার কথা। এলিনা শাম্মী, আই লাভ ইউ, তুমি আমার ভুল বুঝো না, আমি জাজ করার কেউ না। তুমি যেটা ঠিক মনে হয়েছে করছো, আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না, দ্যাটস ইট, বাট আই লাভ ইউ। ওকে, দরদ নিয়ে অনেক কথা হয়েছে। দরদ আই হোপ যে আপনারা অলরেডি দেখে ফেলছেন মুভিটা, যখন এই এপিসোডে দেখতে পাচ্ছেন আপনারা দেখে ফেলছেন, আই এম শিওর। এবং দরদ সুপার ডুপার হিট হয়ে গেছে, লাইক আমরা সেটাই আশা করতেছি। ওকে, এখন ইমতুর গল্প একটু আসতে চাই। আমি তো তোমার কয়েকটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা বলবো, অবশ্যই। তার আগে তোমার জার্নিটা আমি একটু শুনতে চাই। তোমার স্ট্রাগল আই নো, যতটুকু আমি দূর থেকে জানি, একটু শুনি। স্ট্রাগল হোক, জার্নি হোক, যতটুকু তুমি শেয়ার করতে পারো। স্ট্রাগল তো লাইফে প্রথম থাকে। আমি যখন ঢাকায় পড়াশোনা করতে আসি, এটা কিন্তু খারাপ শোনা না, তো পড়াশোনা যখন করতে আসছি তখন তুমি টিভিতে শো করে, তোর মুখ এত খারাপ, কারণ ইটস নট এ টিভি শো না, বাট অভ্যাস হয়ে যাবে, বলতে পারি না, সব বেরো আজকে না। তুমি চাইলে দুবার করে বলো, সমস্যা নেই, আমার শোনায় সমস্যা নাই, ঠিক আছে। তো আমার সাথে আছে। তারপরে বলো, স্ট্রাগলটা আমার আসলে মিডিয়া লাইফে আমি কখনো এটাকে পেশা হিসেবে আমি ভাবিনি। যদি আমি ছোটবেলা থেকে কালচারাল, আমি থিয়েটার করেছি, ছোটবেলায় থিয়েটার করে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি। অবশ্যই আমি চট্টগ্রাম, চিটাগং এন্ড গ্রিওনা চিটাগং ফলাতে প্রবলেম আছে, প্রবলেম সবার সব মাসে গুড আছে আছে না থাকে, ওইদিকে আমরা না যাই চিটাগং এর প্রবলেম না যায়। আমার এরকম যখন কয় তো হচ্ছে আমার চিটাগং তো এরকম, তাহলে চিন্তা করে আমার পাপা মেট উইথ হিজ বয়ফ্রেন্ড এন্ড আই বর্ন, হাউ পাওয়ারফুল হি ইজ। ইংলিশে বললাম যাতে সবাই না বুঝে, রাইট? ওকে, তারপরে চিটাগং এখানে কালচারাল। হ্যাঁ, তো কালচারালি আমি সবসময় সাউন্ড ছিলাম। আমি কালচারালি অনেক বেশি রিচ ছিলাম, অনেক সার্টিফিকেট আমার স্কুল কলেজ মাদ্রাসাতে পড়ি নাই, তো ওখানেও আমার কালচারাল সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট ছিল। তো এরপরে সামহাও আমাকে অমিতাভ রেজা ডেকে আনছেন। তোমরা বলছি না আমার ডাইকা কাজ করাচ্ছে, তো লিফটে হ্যাঁ ডেকে আনার পরে যখন দেখছি যে না ছেলেটা ট্যালেন্টেড, ওর এক্সপ্রেশন বা এক্সপ্রেশন যেটাই বলো ওটা অনেক ভালো, তো ইন টার্মস অফ দ্যাট ওদের কাছে মনে হচ্ছে ওকে হি ইজ ক্যাপাবল, উই ক্যান কল হিম এগেইন এন্ড এগেইন। সো আই কিপ ওয়ার্কিং এগেইন এন্ড এগেইন। আমার স্ট্রাগল বলে কিছু ছিল না। রিলেশন পারপাসে আমার মাঝখানে 2 বছরের গ্যাপ ছিল ইন্ডাস্ট্রিতে, কারণ আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, এগুলো করে কি করবা। কে স্বপ্ন দেখাইছে? এগুলো বলা যাবে না এখন। মানে আমার এক্স। ওকে, আমার এক্স মিডিয়ার কেউ না? না, মিডিয়ার কেউ না।
তো তো কি চাইছিল তুমি এগুলো ও চাচ্ছিল যে আমরা দুজন মিলে বিজনেস করি, তো দুজন মিলে বিজনেস করে আমার ফেসবুকটা বেঁচে টেচে ওই বিজনেসটা মেরে দিছে আর কি। আচ্ছা ওকে। হ্যাঁ, তাও রিলেশনটা থাকলে আমি খুশি হতাম, কারণ আসলে দিন শেষে রিলেশনটার ভ্যালু অনেক বেশি আমার কাছে, অনেক বেশি। ট্রু। টাকা আসবে আর যাবে, তাই না? টাকাটার জন্মই হয়েছে লেনদেনের জন্য, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবেন। হ্যাঁ, সিম্পল। তো হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো এই হচ্ছে কথা আর কি। যাই হোক, যেটা হয়, তুমি ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনি। 2 ইয়ার্স তুমি ব্রেকে ছিল। হ্যাঁ, 10-11 আফটার দ্য ব্রেকআপ। আফটার দ্য ব্রেকআপের পরেও আমি না, ব্রেকআপ মানে রিলেশনটা বেশি দিন টিকে নাই, ওটা পুরাই মেকি ছিল, আমি জানতাম না। আমি আবিষ্কার করছি। কিভাবে বুঝলে মেকি ছিল? কারণ বারবার হাতে নাতে ধরতাম, অনেক কিছু পাইতাম যেটা আমি বুঝতাম আমার ভালোবাসে না। আমি ভাবতাম ঠিক হয়ে যাবে, বা এইটাই মনে হয় ভালোবাসা, আমি একদিনও আমার মতো করে হয়ে যাবে, এরকম ভাবছি। পরে দেখি যে ভুল, সবই ভুল। ওকে, দেন এরপর আগলে দিন মেরে এলাকা মে और एक लड़की आई, রাইট। দেন আসলো, তারপরে আসলে কি আসছিল নাকি না তুমি কাজে? না, আমি এরপরে তো আমার ওয়াইফ আসছে। ওকে, ও আমার কি পরপরই ব্রেকআপ? না, আমার ওয়াইফের ব্যাপারটা ইন্টারেস্টিং। আমার ফ্রেন্ডের মানে গার্লফ্রেন্ড ছিল আর কি আমার ওয়াইফ। তো আমার ফ্রেন্ড আমার নিয়ে যাইতো হ্যাঁ ওর সাথে দেখা করার সময়। তো ওদের প্রবলেম হইতো, আমি টিচার করতাম, তো ওদের ভেঙে গেছে রিলেশন। ভেঙে যাওয়ার অনেকদিন পরে ওর সাথে আমার ওয়াইফ, তো তখন ওয়াইফ ছিল না, ওর সাথে আমার যোগাযোগ ছিল। আমি গিফট করতাম ওকে, মানে আমি না মানুষকে ভালোবাসতে অনেক পছন্দ করি, নো ম্যাটার রিলেশনটা কি, আমি ভালোবাসতে অনেক পছন্দ করি। তো আমি ওকেও ভালোবাসতাম। ও ব্যাপারটা নিতে পারে নাই, ও অনেক ইন্ট্রোভার্ট, তো এত ছেলেদের সাথে মিশে নাই। ও ভাবছে যে এই ভালোবাসাটা মনে হয় ইন টার্মস অফ ওই ভালোবাসা। তো আমাকে সরাসরি বিয়ের অফার করে। আমি বলছি কি বলতেছো তুমি এগুলা, তুমি ভালোবাসো, এটা আবার জিজ্ঞেস করতেছো? আমি তো মানুষকে ভালোবাসতে পছন্দ করি, আমি তো সবাইকেই ভালোবাসি, বাজাইরাও বলতে পারো, কিন্তু এই ভালোবাসা তো এই ভালোবাসা না। আচ্ছা ওকে, তুমি ভাবতে পারবা না যে আমি একটা রিকশালাকে কিভাবে প্যাম্পার করি, সত্যি কথা যেটা, মানে একজন একটা মানে সে যাতে আজীবন আমাকে মনে রাখে, আমি এইভাবে প্যাম্পার করি সবসময়। একটা প্রোডাকশন বয়, একটা মেকআপ আর্টিস্ট, মানে ওরা আমাকে বলে যে ভাইয়া আপনি আবার কবে আসবেন, আপনারা মিস করি। তো ওই প্যাম্পারটাও নিতে পারে না, ওর কাছে মনে হচ্ছে যে আমি ওরা ভালোবাসি। তো আমাকে সে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে ডিলো রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে এসে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। বাস আমি যাই না, ডিলো রোডের ব্রিটিশ কাউন্সিল, স্যার ডিলো ফুলার রোড। হ্যাঁ, কি বলে এগুলো আর কি শুনে। হ্যাঁ, তো ও তো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিল, সেটা বলে। হ্যাঁ, তো ওই জন্য ফুলার রোডে গেছি। তো পরে ও আমাকে যখন অফার করে, আমি বলছি কি বলো এগুলা, যাও পড়াশোনা করো। ও ছাড়ে না, 8 বছর আমার পিছনে লেগেছিল। পরে ফ্যামিলি ভাবেই। তো তোমার ফ্রেন্ড তখন কি বললো? তখন ফ্রেন্ড আমার লাইফ থেকেও নাই, ওর লাইফ থেকেও নাই। ও তাই? ও বিয়ে টিয়ে করে চলে গেছে, এরকম কিছু হয় না? মানে অনেক আছে না, আমরা ভালো ফ্রেন্ড কিন্তু আর যোগাযোগ টাকের মতো নাই, এরকম হয় না, ওরকম আর কি। সো বিয়ে 8 বছর পর বিয়ে করলা, প্রেম না করে নাকি প্রেম করে? না, প্রেম করিনি। ওকে, আর প্রেম বাবা মাপ চাই। দেন এই ডিসিশনটা নেওয়ার মানে সাহসটা কিভাবে পেয়েছো? এটা সাহসটা আমার আশপাশের আমার বেস্ট ফ্রেন্ডরাই দিয়েছে। আমার বেস্ট ফ্রেন্ডরা দিয়েছে, যে বলেছে ও তোমাকে অনেক পছন্দ করে, তুমি ওকে নিয়ে ভালো থাকবা। নাও ইট ইজ প্রুভড, আমার বন্ধুরা রাইট ছিল, অনেক ভালো আছি। উই আর নট হাজব্যান্ড ওয়াইফ, উই আর বেস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, তুমি আমাকে বলো মিডিয়াতে তুমি যা করতেছো এইটা কিভাবে দেখে? ভালোভাবে দেখে, আর সব তো দেখাই না। স্ক্রিনও যা দেখে, স্ক্রিনে দেখে তুমি কোন নায়িকাকে হাত করতেছো, নায়িকার হাত ধরতেছো, বা কোন নায়িকা তোমার হাত ধরে ছবি তোলার সময় গায়ে হাত দেয়। প্রথম ও টিপিক্যাল ওয়াইফ, টিপিক্যাল গার্লফ্রেন্ডের মতো রিঅ্যাক্ট করতো। তো ওটার মেডিসিন যা দেয় আমি দিয়ে দিছি। কিভাবে কারো গায়ে হাত তুলি না। বাট কিভাবে দিছো? আমি বাসা থেকে বের হয়ে গেছি, তারপরে 5-6 দিন আর আসি নাই। তারপরে ওকে টেক্সট পাঠিয়ে দিয়েছি আমি আর কখনোই আসবো না। তো একটা মানে হাজবেন্ড, ভালো আসার মানুষ 5-6 দিন আসতেছে না, তো পাগল হয়ে গেছে। পরে শুটিং সেটে এসে বলছে সরি, তুমি যেভাবে চাও চলো। আমি বলছি শিওর তো? বলে এমন কিছু করবা না আমি জানি। আমি বলছি হ্যাঁ, যতটুকু আমার প্রয়োজন করার ততটুকু করতে দিও। ওকে, তারপরে আর ধরো একসাথে তো হাড়ি পাতিল থাকলেও টুংটাং আওয়াজ করে। যে বলে আমাদের মধ্যে ঝগড়া হয় না, ওর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ। তার মানে ওদের মধ্যে কিছু নাই, কিছুই নাই, রিলেশনশিপ নেই ওদের। তো কলকাতা কিছুই নাই, কিছুই নাই, এই জন্য ইসে হয় না। আচ্ছা ওকে, তো তারপরে বিয়ে করে ফেললা তুমি? আসলে বিয়ে ফেলি নাই, রাখছো? আচ্ছা ওকে, বাট বিয়ে করছো আসলে ব্রেকআপের পর না, অনেক পরে? না, অনেক পরে। ওকে, ধরো 2015-তে বিয়ে করছি, মানে 5 বছর পরে। ওকে, 10-এ তোমার ওই কাহিনী। ওর সাথে মানে ওকে যখন আমি বলেছি না পড়াশোনা করো, বিয়ে টিয়ে এগুলো হবে না, তার 3 বছর পরে আমার অ্যাফেয়ার হয়েছে আরেকজনের সাথে। ওই অ্যাফেয়ারটা আবার মিডিয়াতে, যেটা ওটা আমি বলেছি নন মিডিয়া। আচ্ছা ওকে, আমার একটাই রিলেশন তোমার সাথে আমি ডিসকাস করেছি, একটাতেই থাকো, ওটা নন মিডিয়া। ঠিক আছে, আমি মিডিয়া ছেড়েছি ওর কারণে।
হ্যাঁ রাইট, ঠিক আছে, বিজনেস পারপাসে। প্রিয় দর্শক, সেফটি পিন দিয়ে আপনারা স্ক্রিনশট মারতে পারেন অর্ডারের জন্য, ইনবক্স করেন, আমি প্রাইস বলে দিব। না একটু বলো না। হ্যাঁ, আপনারা এখানে কিছু স্বর্ণের কালার, সোনার কালারের সেফটি পিন পাবেন এবং বোনাস হিসাবে হাতাইতে পারবেন, সরি হাতার মধ্যে পাবেন। এই তো দ্যাটস ইট। না মানে কি বলো, বেশি দুষ্টামি করে ফেলতেছি। আমরা জার্নিতে যে ডিজাইন একটু বলো, তারপর জার্নিতে আবার ব্যাক করতে চাই। ডিজাইন শেষ তো, এটা সেফটি পিন দিয়ে ডিজাইন করছি, দ্যাটস ইট। বাট তুমি এগুলো করো, সেটা তুমি বলতেছিলা। আমি করি বলতে আমি আমাকে মডিফাই করি যাতে আমাকে ভালো লাগে, এই জন্য আমার প্রোডাক্টগুলো আমি একটু মডিফাই করি। একটা ভালো ব্লেজার পরলাম, তোমার একটা সিগনেচার রাখো তুমি। হ্যাঁ, ধরো আমাকে দীপ্ত টেলিভিশনের মালিক যিনি, জাহিদ ভাই, জাহিদ স্যার, ভিডিও দেখলে কবে কিরে ভাই মারাস কি আমার ভিডিওতে, তো জাহিদ স্যার বলছে যে আমি তো ভাবলাম তুমি এটা তার্কিতে এনেছো। আমি বলছি স্যার আপনারা এমন পেমেন্ট দেন না যেটা আমি তার্কি যেতে পারি। আচ্ছা ওকে, এরপরে জার্নিটা শেষ করতেছিলা তুমি। এই তো আমরা এখন ব্রেকের পরে আবার বলি, হ্যাঁ না ব্রেকের পরে তারপরে ও আসতো, আমার ওয়াইফ, আমার মানে তখন তো আমার ওয়াইফ হয় নাই, তো ও আসতো আমাদের বাসায়, পার্টি শার্টি হইলে আসতো, নামাজ পড়তো, ইয়ে পড়তো। তো আমার বন্ধুরা দেখতো, দেখার পরে হঠাৎ বাবা মা বলতো আরে বিয়ে কর, তুই বিয়ে করলে আমরা শান্তিতে মরতে পারবো। তো আমি বলছি ওই তো মরবা আমারে মাইরে মরবা আর কি। তো পরে ফ্যামিলি দেখলো, ফ্যামিলি দেখার পরে বলতেছে যে না ও হবে না। ওকে, হবে না কেন? ওনারা যেমন চাচ্ছেন অ্যাপিয়ারেন্স, মানে ওনাদের কাছে প্রিটি না, এরকম কিছু একটা হবে। তোমার কাছে প্রিটি তো ডেফিনেটলি, বাট আমি ওরে প্রীতি চিন্তা বলে ডাকি না। ভেরি গুড। হ্যাঁ, দ্যাটস নট হার নেম। হ্যাঁ, তো পরে আই ওয়াজ কমিটেড টু হার যে আমি তোমাকেই বিয়ে করব, বাট আন্ডার মাই ফ্যামিলি। ওটাই হয়েছে। তার 3 বছর পরে আমার ফ্যামিলি আবার বলছে যে যা ওরে বিয়ে কর, যা সিমরান যা। এরপরে তোমার জার্নি, তোমার প্রফেশনাল জার্নিটা বলছিলেন। আমার প্রফেশনাল জার্নি হচ্ছে আমার তখন বন্ধুরা, সরি আমি আরেকবার একটু তোমাকে আটকাই, হার্ট ব্রেকটা কি গেল? হার্ট ব্রেকটা আমার, শোনো এখানে অনেক আমাদের ওই জার্নিটাতে অনেক কিছু আছে। মানে ও যখন আমাকে মন থেকে ছেড়ে দিছে আমি তো বুঝি নাই, আমি তো লেগেই ছিলাম। তো একবার আমাদের ইউকেতে যাওয়ার কথা ছিল, ও চালাকি করে আমার থেকে টাকা নিয়েছে, ওর ব্যাংকে 15 লাখ টাকা নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখায় ও চলে গেছে, আমার নেয় নাই। তারপরে ওখানে গিয়ে তখনও আমি খুব একদম মানে আমার মনে প্রাণে স্বপ্নে ও ছাড়া কেউ নাই, অভ্যাস হয়ে যায়। যাওয়ার পরেও এরকম এভাবে, তখনও তো আমাদের ব্রেকআপ হয়নি, মানে ও মন থেকে ব্রেকআপ করেছে। আমি জানি ইউকেতে চলে গেল না তোমাকে ডিচ করে? ইউকেতে চলে যায়নি, আমরা ঘুরতাম, আমরা অস্ট্রেলিয়া গেছি, আমরা মালয়েশিয়া গেছি, আমরা থাইল্যান্ড গেছি, আমরা নেপাল গেছি, আমরা ঘুরতাম অনেক। তো যখন ইউকেতে যাওয়ার কথা একসাথে, ও চালাকি করে আমার ডিচ করে গেল। ডিট করে গিয়ে যখন আসার পরে আমার সাথে যোগাযোগ করে না। যখন যোগাযোগ করে না, মাম্মা আমার তো এমন রাগ লাগছে। পরে আমি 4 দিন পরে, আমি কিন্তু অনেককে দিয়ে, মাকে দিয়ে, আমার বন্ধুদেরকে দিয়ে ওকে ফোন করাইছি, ও বলছে আমাকে ফোন করবে না। পরে আমি বাধ্য হয়েছি ফোন করতে। ফোন করার পরে আমি বলছি কি ব্যাপার, তুমি কি আমার সাথে আর যোগাযোগ রাখবে না? বলে না। আমি শিওর তুমি রাখবে না? বলে না। ওকে। পরে ওর গিফট করা প্যান্ট, ওর গিফট করা টি শার্ট পরে ওর বাড়িতে গিয়ে আমি ওরে পিটাইছি। হোয়াট? তো ওর বাড়ি থেকে আমি যখন ওরে পিটাইছি, এমন পিটাইছি, এবং গড নোজ আমার এটা এখন আমি গিলটি ফিল করি যে আমি ক্রেজি হয়ে গেছি। মানে ও আমার লাইফে নাই, মানে ও বেঁচে থাকবে কেন, এরকম একটা ক্রেজি। কি বলো? হ্যাঁ, মানে আমাকে সুপুরুষ ভাবো কেন? মাঝে মাঝে কাপুরুষের কাজ করছি, আমার ব্রেভ আছে, আমি আমার দোষটা, হ্যাঁ না ওরে পিটাইছের কাজ হইতে পারে না আসলে, বাট এনিওয়ে অবশ্যই তো এগুলো সাপোর্টিভ না। আমি যেটা বলছি, আমি অবশ্যই এটার জন্য গিলটি বলেই আমি বলছি, না আমি নট সো প্রাউড অফ ইট। অবশ্যই আমি এটা প্রাউড ফিল করি, এবং আমি এটা কেন বলছি, যারা দেখছে তারা যেন এই ভুলগুলো না করে। রাইট, হ্যাঁ। তো এরপরে যখন আমাদের মানে এটা আমি করেছি, আমি পরে ওকে যখন মানে অনেক পিটাইছি, মানে 2-3টা থাপ্পড় দিছি, যেটা আমার পার্সোনালিটির সাথে যায় না। তো ও যখন বলছে যে আমি তোমাকে ভয় পাচ্ছি, তুমি আসলে কি চাও, তখন কিন্তু আমি পা ধরে বলছি আমি শুধু তোর সাথে থাকতে চাই, তুই আমার লাইফে থেকে জানা। তো জড়ায় ধরে কাঁদছে, আমার কোলে ঘুমাইছে। তারপর বাড়ি গিয়ে আবার পোল্টি মারছে, আমার বাবারে গিয়ে বলছে ফোন করে যে আপনার ছেলেকে লন্ডন নিয়ে যাই নাই দেখে আপনার ছেলে আমাকে মারছে। ও গড, এখন মনে হয় না আরো মারা উচিত ছিল। এখন মনে হয় না আরো মারা উচিত ছিল, অন্যভাবে মারা উচিত ছিল, এইভাবে না। আমি বুঝছি তুমি অশ্লীল কথা বলো নাই, যেটা আমি বুঝছি। হ্যাঁ, দর্শক বুঝে নিয়েন। হ্যাঁ, তো পরে তোমার তো তারপরে ও আমাকে চারিদিক থেকে ব্লক করে দিছে, কোনোভাবে আমি অ্যাক্সেস পাচ্ছিলাম না। আর যেহেতু আমি বাসায় গিয়ে একটা অকারেন্স করে আসছি, তো ওর বাসায় আমি অ্যালাউড না, কারণ ওর মায়ের সামনেই আমি থাপ্পড়টা দিছি ওকে। তো ডেফিনেটলি আমি ওর মায়ের চোখে বাজে ছেলে। তো পরে তখন আমি ঘুমাতে পারতাম না, মানে আমি ধরো নামাজ পড়তাম, তো আমি নামাজে দাঁড়ালে যায় নামাজটার দিকে তাকালে ও চালাক ছিল অনেক। ও কী করতো,
আমার জায়নামাজটা নিয়ে যেত, নিয়ে ওর পড়া জায়নামাজটা আমাকে দিয়ে যেত। তারপর ধরো আমি যে ব্রাশ করতাম, আমার ব্রাশটা নিয়ে যেত, ওর ব্রাশটা দিয়ে যেত। আমি ব্রাশ করতে গেলেও দেখি ও, জায়নামাজের দিকে তাকালেও দেখি ও, সবকিছুতে ও ও ও আমাকে পাগল করে দিচ্ছিল। তো আমি তাহাজ্জুদ পড়তাম, তখন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহরে বলতাম যে আল্লাহ, আমি জানি যে আমার এই ক্রাইসিসটা সাময়িক, কিন্তু আমি যেন সুইসাইড না করি, আমাকে আমাকে স্ট্রং এই পাওয়ারটা দাও যাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আর ওকে আমি অর্জন করে নিব, কারণ ও কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে আমার অর্জন করে নিছিল। তো এখন ও রাগ করছে, আমি অন্যায় করছি, আমি আবার ঘুরে 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 4 মাস ঘুরে ওর পিছনে ওকে আবার অর্জন করছি। রিয়েলি? ওয়াও। অর্জন করে তারপর ওকে ছেড়ে দিছি। কিভাবে, কি বলছো? বলছি যে আমার একটা জেদ ছিল, তোমাকে তোমাকে আমি আবার আপন করে নিব, কিন্তু আলটিমেটলি আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না। আর এই যে তুমি আমাকে অর্জন করে নিছো, তার মানে আমি যতই পাগলামি করি ওটা আমার পাগলামি ছিল, ওটা ভালোবাসা ছিল না, কারণ ওটা তুমি অর্জন করে নিছো। আবার দেখো তুমি আমাকে চারিদিক থেকে ব্লক মেরে দিছো, আবার আমি অর্জন করে নিছি, তো এটা ভালোবাসা না, এটা ইনভেস্টমেন্ট এন্ড প্রফিট। সো বেটার আমরা কনভিনিয়েন্স, হ্যাঁ আমরা এইভাবে না থাকি, বাট স্টিল উই আর কানেক্টেড, স্টিল উই রেসপেক্ট ইচ আদার। শি গট ম্যারিড? হ্যাঁ, শি গট চিলড্রেন টু। তোমারও তো বাচ্চা আছে? আমার 2 পার্সিয়ান আছে। They are my babies. Okay. Baby নাও নাই? Flower. They are my babies. I mean it. মানুষের বাচ্চা নাও নাই, সেটা মিন করতেছি আর কি। They are my babies, so no matter. আমার ঘরেও যদি বিড়াল বাচ্চা। এরপরে জার্নিটা তোমার স্মুথ হয়ে গেল মোটামুটি, মনে হলো যে আমি একটু, এটা তোমাদের দোয়ায়। আমার ব্যাপার হচ্ছে ধরো আমার যদি কখনো মনে হয় যে অনেকদিন টিভিসি করা হচ্ছে না, পরের দিন কেমনে যেন টিভিসির কল আসে। থ্যাঙ্কস টু আল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। তোর মনে হচ্ছে যে মঞ্জুর সাথে এখনো যাওয়া হয় নাই? না, আমার তোমার শো তো অনেকবার দেখছি, আর তুমি আমার পুরনো ফ্রেন্ড। তা আমি এটা জানি যে মঞ্জু আমাকে মোক্ষম সময়ে ডাকবে, মানে এমন একটা টপিকে ডাকবে যে টপিকটা সবাই জানে, ধরো। হ্যাঁ, সিম্পল না, বাট আমি এটা ক্রেডিট দিতে চাই আমাদের অভিনেত্রী শাহনাজ সুমি। আচ্ছা, ও আমার শোতে জাস্ট লাস্ট উইকে শোতে আসছিল। আচ্ছা আচ্ছা। ওর সাথে গল্প করতে করতে ইমতু প্রসঙ্গ আসছে? না, প্রসঙ্গ আসে নাই। আচ্ছা, মানে ও আমাকে বলতেছিল যে ভাইয়া আপনার যে শো, এই শোতে ইমতু পারফেক্ট। আচ্ছা, ইমতু অনেক জোস কথা বলে, এবং ওর স্ট্যাটাস, বিকজ একটা ঘটনা ঘটছে জাস্ট আমাদের উপদেশটা নিয়ে, তো ওইটা নিয়ে কথা উঠতেছিল। তখন বলতেছে যে ভাইয়া আমি তো অনেক অনেক কিছু বলতে পারি না, ডিপ্লোম্যাটিক হয়ে যায়, বাট ইমতু অনেক জোস কথা বলে অনেক, এবং ও আপনার শোয়ের জন্য হি ইজ পারফেক্ট, বিকজ আপনার শোটা খুবই ভেরি র, হ্যাঁ, বোল্ড এন্ড র। সো then I knocked you just 2-3 days back. because of Shumi. So না হলে তুমি কখন মাথায় আসতে না, বাট আমার যেটা মনে হয়েছে কিন্তু অনেস্টলি বলি, যারা আমার ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, মানে দেখা হইতেছে অনেকদিন পরে, কিন্তু যারা ধরো আমাদের জানিনা যাদের একই সময় মোটামুটি শুরু হয়েছে, ওরা আসলে আমার যেটা মনে হয়েছে ওরা একটু হয়তো আমার উপর অভিমান করে থাকে। মানে তুমি হয়তো স্বীকার করলে না, বাট না না, শোনো, আমি কিন্তু তোমারে বলছি আমার ওয়ে অফ থিঙ্কিং একদম ডিফারেন্ট, এবং আমি আমার লাইফে এত পজিটিভ, আমি কখনো এটা ভাবিও নাই যে মঞ্জু কেন আমাকে ডাকে না। হ্যাঁ, তোমার শোটা তো অ্যাট্রাকটিভ, মনে ইচ্ছা জাগতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে মঞ্জু আমাকে ডাকবে। তোমার সাথে আমার কথা হয়, তুমি চ্যাট লিস্টে দেখো তোমার সাথে আমার কথা হয়, কিন্তু কখনো কিন্তু শো নিয়ে কথা হয় না। তো সেইটাই, তো সেইটাই আমি সুমি যখন বলছে দেন তো আই ওয়াজ লাইক, না আমার যেটা মনে হচ্ছে আমার ফ্রেন্ডরা একটু অভিমান থাকতে পারে। কেন ধরো তোমার অভিমান করলে, না আমি এরকম, আমি এরকম শোনো, না না অভিমান আমি এরকম যে তুমি একটা শো যদি এরকম করো যে শোটা আসলে আমার ভালো লাগে এবং মনে হয় যে ওখানে কথা বলতে পারবেন, লাইক লুক ইমতু কেন আমাকে ডিজার্ভিং ভাবে না, ইমতু কেন আমাকে ডিজার্ভিং না, হয়তো যেটা আমার মনে হচ্ছে যে আমি তখন বলতাম যে আরে ইমতু কই শোতে ডাকো না কেন, কবে শোতে আসবো। বাট আমার যেটা মনে হচ্ছে আমার ফ্রেন্ডরা, ম্যাক্সিমাম ফ্রেন্ডগুলোই মিডিয়াতে ওরা তো একটু অভিমান করে আসছে, মঞ্জু বলবে, সবাই অভিমান করে, মানে আমার মনে হয়েছে যে মঞ্জু ডাকে না কেন, এত এত মানুষ যাবে, আমরা কি সত্য সবাই দেখে, আমরা কি স্টার না? হ্যাঁ, দে অল আর ওয়াচিং দ্য শো। ওকে, সো এরপরে তোমার পরদিন তোমার চলে আসে তোমার টিভিসি, যখন তোমার এরপরে, হ্যাঁ মানে ওই জন্য আমি বড় কিছু চাই না, বড় কিছু চাইলে হয়তো হবেও না। আমি যদি হইতেও পারে আমি আমেরিকার প্রেসিডেন্ট হইলে ভালোই তো, তারপর কি হবো? আমার প্রথমত আমেরিকার সিটিজেন হইতে হবে, রাইট? না ওইটা ওর পসিবল, এরকম আর কি জিনিসগুলো। আমি খুবই বাস্তববাদী, আমি খুব পোলাইট, আমি খুব মানে পজিটিভ, এটা আমার লাইফে কোনো ঝামেলার ঝ নাই, আমি খুব শান্তিতে থাকি। তো শুরু করলো মডেলিং দিয়ে, দেন অ্যাক্টিং এ গেলা, দেন এখন অ্যাক্টিং এ আছি, উপস্থাপনাটা অনেক কমিয়ে দিয়েছি, ইভেন্ট মাঝে মাঝে করি, কারণ ইভেন্ট আমি অনেক বেশি চার্জ করি বলে সবাই এফোর্ড করতে পারে না, এফোর্ড করতে পারে না, ডাকে পরে, ওইটাই তো ওই জন্য ডাকে না আর কি, ডাকে পেমেন্ট শুই না আর কনফার্ম করে না, ওইটাই। হ্যাঁ, প্রচুর কল আসে, প্রচুর।
যেহেতু টিভিতে রেগুলার খুব স্বাভাবিক। তো আর এখন তো তোমরা অনলাইন যারা আছো এরা তো খাইয়া দিছো আমাদের মার্কেট সব, কি বললো খাইয়া চাইটা মুইটা খাইটা সব শেষ করে দিছো। সো অ্যাক্টিং এখন অ্যাক্টিং আছি, ভালো আছি। হ্যাঁ, তার মানে কয়েকদিন পরে তোমাকে নায়ক হিসেবে লিড হিসেবে আসলে দেখা যেতে পারে। তো ধরো বাংলাদেশের যতগুলো সিঙ্গেল নাটক হয় সবগুলোতে আমি লিড ক্যারেক্টারই করি, এবং কিন্তু সেভাবে তোমাকে ওই আলোচনাটা হয় না, লাইক নিঃস্ব অপূর্ব বা তৌসিফ জোবানকে নিয়ে যেরকম বা ইনফ্যাক্ট পলাশকে নিয়ে যেরকম আলোচনা হয় বা এখন আরশকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটা ইন্তুকে নিয়ে হয় না। ধরো হ্যাঁ অবশ্যই হয় না, আমি এটা নিয়ে কোনো মানে বিতর্কে যাব না তোমার সাথে। বিতর্কে না, বাট তোমার কারণ খুঁজে পাইছো বা কেন কারণ খুঁজবো আমি? বাট মনে হয়েছে যে কেন? না, আমার এটা কখনোই মনে হয় নাই। আমার মনে হয়েছে যে তৌসিফের জায়গায় আরজে ফারহানের জায়গায় ইমতিমতুর জায়গায়, হ্যাঁ ধরো হ্যাঁ তুমি বলো না আমি বলে দিছি, মানে আরজে ফারহান আমার খুব কাছে ছোট ভাই। ধরো আরশ আমার সেটে আসতো, ওর মা যেহেতু নীলাপা অ্যাক্টিং করে, নীলাপা থাকলে আরশ আসতো, পিচ্চি ছেলে, আদরের ছেলে, আমরা খুব স্নেহ করি। এখন প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে, দেখো প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে, ওই টার্গেট অনুযায়ী কাজ করে। আমি যে জায়গাটায় আছি এটা আমার টার্গেট, এটা কেন বোঝো না? আমার টার্গেট তৌসিফ জোবান না, আমার টার্গেট এটা। আমি ওদের নামগুলো ওইটা বলি না, তুমি বললে মানে তুমি বলেছো লিড অনেক নাটক করছো, আমি তোমাকে বলি, তুমি বলে একসময় তো সজল ভাই অনেক রোল করতেন, একসময় মোশাররফ করিম ছাড়া কেউ ছিলেন না, তাই না? এখন কি শুরুতে ওদের নাম নেওয়া হয়? ওরা ডিফারেন্ট, কিন্তু সজল কিন্তু মানে লেজেন্ডারি পর্যায়ে চলে গেছে। মোশাররফ ভাই, আচ্ছা সরি বলো, সজল ভাই কয় বছরের বড় আমাদের? না না আমাদের একই, না না আমি বলছি যে উত্তম কুমার বানাই দিলাম, না আমি লেজেন্ডারি মিনস যে ওই সময় তুমি যেটা বলতেছ না যে নামটা আসলে না, বিকজ ওরা দিনের সময় না, সজল ভাই এখনো সিঙ্গেল নাটক করে, বাচ্চাকাল থেকে যেটা করতে, যেহেতু ওর আসলে ও বয়স বেশি না কিন্তু কাজ করছে না আগে থেকে, তো ওই জন্য আসলে ওকে পুরো ওই যে সিনিয়র লেভেলে ফেলে দেয় অনেকে। সেটাই আমি কি বলছি শোনো, ধরো আমাদের একই বয়সী সজল, কিন্তু ও কিন্তু কিছু সিনিয়র লেভেলের অ্যাক্টর, সেটাই বলতেছি। ও কিন্তু যে অপূর্ব নিশুর লেভেলের না, মানে ওকে কিন্তু এইখানে রাখবে না কেউ। হ্যাঁ, অপূর্ব নিশুর লেভেলেই তারা আগে থেকে কাজ করে, তো সেই জন্য না ছিলেন। ওই ভ্যালেন্টাইন মানে সজলের নাটক ওটা ছিল এক সময়। হ্যাঁ, কিন্তু আমি কেন কথা বলছি, উইথ ডিউ রেসপেক্ট এভরিওয়ান, আমি কাউকে ছোট করতে চাই না। জিনিসটা হচ্ছে কিছু মানুষ খুব লাইমলাইটে থাকবে সাময়িক, তারপর ওরা নেমে যাবেন, ওদের জায়গাটা অন্য কেউ নেবেন, এই জায়গাগুলো চেঞ্জ হয়। কিন্তু যে জায়গাটায় আছে এই জায়গাটা চেঞ্জ হয় না, এই জায়গাটা থাকে, এই জায়গাটা থাকে। ওদেরকে কি বলবে, আপনাকে খুব ভালো লাগে, কি বলবে, আরে আপনি ওই জায়গায় যান না কেন? যেমন তুমি আমাকে জিজ্ঞেস করলা, ভাই আপনাকে দিয়ে আপনাকে এরকম জায়গায় দেখতে চাই। হ্যাঁ বল, এই জায়গায় আছি বলেই তুই ওই জায়গায় দেখতে চাস, ব্যাপারটা এরকমই। সো আই এম হ্যাপি হোয়াট আই এম। You don't feel bad? I never feel bad. আমরা দীক্ষা মনে হয় তোমার? No, I'm just trying to know. I feel very bad. না হয় না যা, ওকে জীবনেও না, দূর মিয়া। ওকে না এরকম হয় না। ওকে, সো অ্যাক্টিং এ তুমি ফোকাসড। সামনে যদি এরকম হয় যে ফিল্মে বিজি হয়ে গেছো, তখন নাটক? নট লাইক দ্যাট। দেখো এখানে এই যে সবাই আমাকে অফার করেছে, আমি যাইনি। কেন যাইনি? বিকজ তাহলে আমাকে অনেকগুলো আনন্দের কাজ ছেড়ে দিতে হবে, উপস্থাপনা ছেড়ে দিতে হবে, মঞ্চ ছেড়ে দিতে হবে। কারণ ফিল্মের লোকদেরকে কেউ কোনোদিন ফ্রিতে দেখবে না, ফ্রিতে দেখলে সে টিকিট কেটে আমাকে হলে যেতে দেখবে না। সো আমি যদি ফিল্ম করি এবং রেগুলার ফিল্ম করি, তখন আমাকে সব ছেড়ে দিতে, আমি তোমার সাথেও আসবো না তখন, সিম্পল। তো আমি ওটা হতে চাই না, আমি সবার হয়ে থাকতে চাই ভাই, আমার ওই জায়গাটা। আর বাংলাদেশের ফিল্ম ওই জায়গাটা নাই, এক শাকিব খানই আছে, আর কেউ নাই। বাট ইফ আই মে আস্ক, ইন লাইক নেক্সট 5 ইয়ার্স তুমি নিজেকে কোথায় দেখো বা দেখতে চাও? সিরিয়াসলি? অর মোর দ্যান সিরিয়াস? ওকে, ওই 5 বছর পর মঞ্জু ডাকবে, আমি চলে আসবো। দেশে বেরো যাবো না, সবাই সেটেল হচ্ছে না, আমাকে একদম টানে না। আমি ফার্স্ট ওয়ার্ল্ড প্রচুর ঘুরছি, আমি অস্ট্রেলিয়া 2 বার গেছি, ইউরোপ গেছি 2 বার, আমেরিকায় গেছি, মালয়েশিয়া গেছি, তো 37 বার আমি। এর মধ্যে মালয়েশিয়াতে আমি 2 বার রাষ্ট্রীয় অতিথি হয়ে গেছি। ইন্ডিয়াতে প্রচুর গেছি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তো গপ না মারি, মানে গেছি। আমার কখনো মনে হয় এখনো মানে বাংলাদেশের অনেক কিছু আমাকে আপসেট করে, অনেক কিছু আমাকে আপসেট করে। আমি যেমন করে ভেবেছি আমার বাংলাদেশকে, ওই ধারায় যাচ্ছে না বাংলাদেশ। আমি আপসেট, আমাকে অনেকে গালাগালি করবে জানি। বলো একটু শুনি, কি নিয়ে আপসেট তুমি? আপসেট বলতে ধরো শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ সময়, তিনি অনেক ভালো কাজ করেছেন। আবার গণতন্ত্রের জন্য তো তার অনেক লড়াই ছিল, আবার গণতন্ত্রেই তাকে স্বৈরাচারী বলা হচ্ছে বা গণতন্ত্র ধ্বংসকারী বলা হচ্ছে। তিনি এমন কিছু কাজ করেছেন। তো রাজনীতিতে তো ধরো কালিমাটা বেশি লাগানো হয়, এটাই ক্ষমতার খেলা। শেখ হাসিনাকে যতটুকু স্বৈরাচারী বলা হয় উনি ততটুকু কিনা এটা ইতিহাস বলবে, কিন্তু অবশ্যই উনি সব দলকে আস্থায় এনে ইলেকশন করাইতে পারেন নাই, উনি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছেন, এগুলো তো সত্য কথা। এবং ভোট চুরির অপরাধ ওনার গায়ে আছে, ওনার গায়ে এই কালিটাও আছে, উনি দিনের ভোট রাতে করেন, ডামি নির্বাচন করেছেন, এই গালিগুলো আছে।
সত্য মিথ্যা যাচাই করার আমি কেউ না, কিন্তু আমি নাগরিক হিসেবে তো জিনিসগুলো দেখেছি, পার্সোনালি আই লাইক হার। কিন্তু এরপরে যে গণহত্যাটা হলো বা এত বড় গণঅভ্যুত্থান হলো, জুলাই গণঅভ্যুত্থান হলো, এগুলো তো কারো কাম্য ছিল না, এগুলো কেউ আশা করে নাই, তাই না? এখন কারা দায়ী, কে করেছে? কিন্তু আমি বর্তমান প্রশাসনকে বলবো যে স্নাইপার যারা মেরেছেন তারা কই, তাদেরকে ধরেন না কেন? ওই যে স্নাইপার অস্ত্রগুলো ধরতেছেন না কেন? তখন তো আমার মনে সন্দেহ লাগে। এই সন্দেহটা তো এখন বলতেও পারি না, এখন এমন বাক স্বাধীনতা পাইছি, এখন ওদের বিরুদ্ধে কিছু বললে পিডায়। না বলে যে এতদিন কই ছিলেন? হ্যাঁ, এতদিন কই ছিলেন ভাই? আমি এতদিন যেখানেই ছিলাম, আমি মাটির সন্তান, আমি এই মাটির সন্তান, এই মাটি নিয়ে আমার তখন মনে হয় না আমি বলি নাই, এখন আমার মনে হয়েছে আমি বলতে পারবো না। তাইলে আপনি বলেন যে হাসিনা স্বৈরাচারী, আপনি কি? বা হাসিনার চেয়ে আপনি কোন জায়গায় ভালো? আপনি আমারে বলেন। হাসিনা বলতো আমি রাজাকার বিএনপিকে বাংলার মাটিতে জায়গা দিব না, আর আপনারা বলতেছেন আমি আওয়ামী লীগের জায়গা দিব না। তো তাইলে ওনার সাথে আপনার পার্থক্য কি? আমরা আশা করছি নাগরিক হিসেবে, আমি সবসময় কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে আমি লাল প্রোফাইল পিকচার দেই নাই, আমি ওই মুগ্ধকে নিয়ে স্ট্যাটাস দেই নাই, কিন্তু আমি কিন্তু বলেছি যে প্রত্যেকে তার কর্মফল ভোগ করবে, আমার স্ট্যাটাস আছে, এগুলো কিন্তু ডিলিট হয় নাই। আমি এটাও বলেছি যে আমরা এমন কিছু করব না যাতে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হয়, আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেই সমাধানটা করি। আমি কোটা চাই না, ফাইন, কিন্তু আমার কেন মুক্তিযোদ্ধাকে অসম্মান করতে হবে? যখন এখন আমরা জুতার মালা দিচ্ছি মুক্তিযোদ্ধাদেরকে, মৃত মুক্তিযোদ্ধার কবর খুঁড়ে ওটার মধ্যে আগুন লাগাই দিতেছি, এগুলো কাম্য না। আমাদের এখন যারা আছে, নাহিদ ভাই ছোট আমার বয়সে হবে হয়তো বা, কিন্তু ওরাও তো কিন্তু এখন ওরাও কিন্তু মুক্তিযোদ্ধা, মানে এই যুদ্ধের যোদ্ধা। 50 বছর পরে ওনাদের সাথে যদি এমন করে আমাদের কি ভালো লাগবে? আমরা এটা কেন বুঝতেছি না? আজকে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটার জন্য যারা জীবন দিছে, যারা যুদ্ধ করছে, তাদেরকে কেন অসম্মান করব? আমরা ওদেরকে সম্মান করলেও আজকের এরাও সম্মান পাবে, এই জিনিসটা যেন আমরা বুঝি। আমরা আরও বিনয়ী হব, আমাদের খুব বিনয়ী হতে হবে। এই জায়গা সবাই এই জায়গার মানুষ। ওই একই সিনেমায় কাজ করলে একজনের জমিন নিব, আরেকজনের জামাইরে উপদেষ্টা বানাবো, তাইলে তো আমার মনে ঘাপলা আছে, তাহলে তো আমি সৎ না। এটার জন্য কিন্তু নতুন বাংলাদেশ হয় নাই। নতুন বাংলাদেশ হয়েছে ভালো কিছু করার জন্য, আরো ভালো, আরো বিনয়ী। এটা নিয়ে আমি কথা বলতে চাই, এই স্ট্যাটাস তুমি, এটা আমিও দেখেছি আসলে জিনিসটা। কথা হচ্ছিল আরিফিন শুভকে নিয়ে। শুভ মুজিব সিনেমায় অ্যাক্টিং করার জন্য ওর প্লটটা বাতিল, বাট ফারুকি ভাই, তিশা সেম মুভিতে ছিল, বাট তিশার হাজবেন্ড ফারুকি ভাইকে উপদেষ্টা করা, সেটা তুমি বলছিলে। একটু এটা নিয়ে তুমি ওই তো আমি তো এক কথাই বলে দিলাম, একটু ডিটেল বলার কিছু নাই। আর এখানে আর্টিস্টরা, আর্ট শিল্পীরা আসলে সবার হয়তো ওদের কিছু বলতে হয় না, পক্ষ নিলে রক্ষা নাই। পক্ষ না, বাট তুমি তোমার আমার অবজারভেশনে হচ্ছে ফারুকি ভাই উপদেষ্টা হয়েছেন, এটা বিশাল ব্যাপার, এটা আমিও তাকে অবশ্যই কংগ্রেচুলেট করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন যোগ্যতায় তাকে দেয়া হয়েছে। এখন যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, আমি বলবো উনি সংস্কৃতির মানুষ, কিন্তু উনি তো সংস্কৃতির মানুষ না, উনি তো চলচ্চিত্রের মানুষ। তো চলচ্চিত্রের মানুষ যেহেতু উনি, তাহলে চলচ্চিত্র সার্টিফিকেশনের প্রধান হতেন, বা আমাদের তো অনেক চলচ্চিত্র বিষয়ক অনেক এফডিসির এমডি হতেন, এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। এখন সংস্কৃতি মন্ত্রণালয়ে সাংস্কৃতিক অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, যারা সংস্কৃতির সাথে একদম মাঠ পর্যায়ে জড়িত, তাদেরকে দিলে আমি আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু এত পারফেক্ট তো বাংলাদেশ না, আমি সবকিছুতে পারফেকশন খুঁজেও তো আমার বোকামি, আমি নিজেই তো পারফেক্ট না। তুমি তো অনেকগুলো আঙ্গুল তুলে কথা বললেন আপনি, এরকম আর কি। তো বাট খেয়াল করো, তোমার দিকে একটা দিয়েছে, আমার দিকে 4টা ছিল আঙ্গুল, দেখছো? হ্যাঁ, কিন্তু আবার তোমার দিকে ডাইরেক্ট যেতে না লাগে জন্য বইটা রাখছো, আঙ্গুলি কনফিউজড হয়ে যাবে কার দিকে ইয়ে করবে, বেচারা আঙ্গুল। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে সবচেয়ে বড় কথা কি, মানুষ একটা আশা নিয়ে সরকার বদল করছে। এই মানুষ যদি ফারুকি ভাই না হয়, তার জায়গায় তুমি কাকে ভাবতেছিলা, বা কে হইতে পারতো? দুই একটা নাম তোমার মাথায় আসে? আমি এভাবে কখনোই ভাবি নাই, এটা ভাবার জন্য তো আলাদা লোক আছে রে ভাই, আমি কেন ভাববো? সবচেয়ে বড় কথা কি, আমি বলছি না আমি জাজমেন্টাল না। সরকার কি করবে না করবে সরকারের ব্যাপার, এবং সরকার আমার চেয়ে বেশি বোঝে। হ্যাঁ, কিন্তু সরকারকে এটাও দেখতে হবে যে প্রচুর সমালোচনা হচ্ছে, কেন সমালোচনা শুরু হয়ে গেছে, আন্দোলন শুরু হয়েছে। যে সমন্বয়করা আপনাদেরকে চাকরি দিচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মাহমুদ ইউনূস স্যার এটা বলেছেন, সেই সমন্বয়করা কেন আপনার বিরুদ্ধে এমন কথা বলছেন? যারা সারাদিন পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে বাংলাদেশে অনেক সাংবাদিক মহোদয়রা যারা হাসিনাকে সকাল বিকাল সন্ধ্যা রাত গালাগালি করছেন, ওরা কেন এখন আপনাদেরকে গালাগালি করছেন? এটা আপনারা বের করেন, বের করে সমাধান করেন, মানুষকে আস্থায় আনেন। মানুষ শেখ মুজিবের ছবি কোন জায়গায় টাঙানো, কোন জায়গায় ঝুলানো, মানুষ এগুলো দেখতে চায় না। মানুষ দেখতে চায় যে তাদের বাজারের জিনিসের দাম ঠিক আছে কিনা, ঘরে বিদ্যুৎ আছে কিনা, রাস্তায় জ্যাম নাই কিনা, এটাই মানুষ দেখবে। এগুলো ঠিক করেন, আজীবন থাকেন, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না।
ওকে, আমরা পলিটিক্যাল আলাপে না যাই, এটা আমার পলিটিক্যাল শো না। ওকে, তোমার কয়েকটা স্ট্যাটাস আমি দেখলাম, তুমি অনেক কথা বলতে চাও কিন্তু ঘুরে পেঁচায় বলো, এখন সরাসরি বলবা। তোমার একটা স্ট্যাটাস ছিল, তুমি যদি ভাইবা থাকো সব বন্ধু বান্ধব তোমার আপন, তুমি নেশায় আছো লেবু খাও। অনেক বন্ধু আসলে এমন কিছু চেহারা দেখায়, মিডিয়াতে নাকি তোমার পার্সোনাল লাইফে? আমার পার্সোনাল লাইফে, ওরাও কম বেশি মিডিয়ারই তো। রাইট। মানে আমার এমন একটা বন্ধু আছে, নাম বলবো না, নাম বললে গিবত হয়ে যাবে। ও হচ্ছে মানে একটু সুবিধাভোগী আর কি। তো হতেই পারে একটা মানুষ, কেউ সুবিধা বেশি নিবে, কেউ একটু ডেডিকেশন বেশি দিবে, কন্ট্রিবিউশন বেশি থাকবে, এটা রিলেশনে থাকে। তো ওর প্রবলেম হইলো, আমাদের গ্রুপে যত প্রবলেমই হয় ও বলে যে ইমতু দায়ী, ইমতু এগুলো করছে। ওরে আমার কোনো বন্ধু দাওয়াত না দিলে কয় ইমতু এটা করাইছে, অথচ ওর লাইফে আমার কন্ট্রিবিউশন অনেক বেশি করার মতো। বলবো না আমি কিছু বলবো না। তো আমি অনেকদিন, প্রায় ধরো 1 বছরের কাছাকাছি আমি এগুলো সহ্য করেছি। তো তারপরে ধরো ওর পলিটিক্যাল ভিউ আলাদা, আমার পলিটিক্যাল ভিউ আলাদা, কিন্তু আমি কোনো ঝগড়া করি না। আর ও হচ্ছে ধরো এই সমন্বয়ক যদি কারো অফিসে গিয়ে আগুন লাগায় দেয়, ও আমারে গালাগালি করে, এরকম আর কি। বা কি রিজনটা কি? হি সিক অর শি সিক, এরকম আর কি। ওকে, আচ্ছা, হি বুঝতে পারছি, বলো। না, আমি তোমাকে কনফিউজ করি, যে মানুষকে ডাইভার্ট করতে আমার খুব ভালো লাগে। বলো। এটা তো শিমেলও হইতে পারে। তারপরে বলো। তো ফাইনালি যখন নতুন বাংলাদেশ হয়েছে, তখন আমি ওকে মনের লিস্ট থেকে বাদ দিয়ে দিছি। ওকে, বাদ মানে বাদ। আমি শান্ত প্রকৃতির মানুষ, তো বিকজ অফ দ্যাট তুমি এটা লিখছো। হ্যাঁ। ওকে, আরেকটা লিখছো, আপনার আকস্মিক মৃত্যু হলে জায়নামাজে বসে আপনার স্মৃতিচারণ করে আল্লাহর দরবারে, এটা তো খুব জরুরি, তাই না মঞ্জু? আত্মার মাগফিরাত কামনা করে কাঁদবে এমন মানুষ কয়জন আছে? আমি আমার প্রশ্ন করেন, এই মুহূর্তে আত্মা যার বা যাদের কথা বলবে তাদেরকে আগলে ধরে বাঁচতে শিখুন, তাদের প্রতি ইনজাস্টিস করেন না। কারণ কি, আমরা অনেকেই তো ঘরে গিয়ে বউর সাথে ঝগড়া করি বা মা বাবার সাথে ঝগড়া করি, সবচেয়ে ভ্যালুয়েবল মানুষগুলোকে আমরা ভ্যালু দিই না। তো আপনি জায়নামাজে পড়ে বা আপনি যে প্রার্থনা করেন, যেই ধর্মেরই আপনি হয়ে যান হন না কেন, আপনি বসে প্রার্থনা করে চিন্তা করেন তো, আপনি মরলে কে কাঁদবে? ওই নামগুলো মনে করেন, এই মানুষগুলোকে মাথায় তুলে রাখেন প্লিজ প্লিজ। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এই মানুষগুলোই আপনার আসল মানুষ, বাকি সব মিথ্যা মরিচিকা। কার লগে আপনি গুতাগুতি করবেন, টিপাটিপি করবেন, মানে মোবাইলের কথা বলছি আর কি, তো ওগুলো আলাদা জিনিস। কিন্তু মানে এই মানুষগুলো যারা কাঁদবে, হতে পারে সে অপরিচিত কেউ, আপনাকে পাগলের মতো ভালোবাসে, রেখা দেন লাইফে। ওকে, আরেকটা তুমি লিখছো, সেটা হচ্ছে ওইটা কপি পেস্ট অনেকেই দিয়েছিল, মণিকেশ্বরের কোনো মৃত্যুবার্ষিকী নেই, কারণ তিনি ঠিক কোন তারিখে মারা গেছেন কেউ জানে না। এটা মিডিয়ার অনেকেরই গল্প হতে পারে। তোমার কাছে আস্তে আস্তে কিন্তু আমাদের আরো একজন অভিনেত্রী আফরোজা আপা, উনি ক্যান্সারে মারা গেছেন। হ্যাঁ, যেটা অন এয়ার হচ্ছে সেই হিসেবে তো অনেক আগে। রাইট। তো আফরোজা আপা অনেক দিন নিজের ব্যয়ে, নিজের টাকায় চিকিৎসা করেছেন। আফসোস, আমাদের রাষ্ট্রে এমন একজন অভিভাবক নাই, তার যখন টাকা শেষ হয়ে গেছে, তারপর অপারেশনের টাকা ছিল না, উনি হাত পাততে, তার সন্তানরা হাত পাততে বাধ্য হয়েছে, কিন্তু রাষ্ট্র আগে আসে নাই। এটা খুব দুঃখজনক। সেই জন্য তুমি লিখছো, মানে মিডিয়াতে এই ব্যাপারটা খুব কমন। মানে আসলে কি, নিজেরটা নিজেরই করতে হয়, এই দিনগুলো মাথায় রাখতে হয় যে আমার যখন কেউ থাকবে না, তখন আমাকে কে দেখবে? এই রাষ্ট্র দেখবে না, এই সমাজ দেখবে না। এই জন্যই লিখেছি যে শিল্পীদের আসলে কেউ নাই, শিল্পীরাই। ডু ইউ ফিল দ্যাট সামওয়্যার? এই ব্যাপারটা ফিল করো? আমি ফিল করি, মানে আই ডোন্ট মাইন্ড, এটা বাস্তবতা, মেনে নিছি। ওকে, আসলে কেউ কারো না, এরকম কেউ কারো না। হ্যাঁ, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। তুমি কাজ না করলে, তুমি ফেসবুকে নক না করলে কেউ হয়তো মানে খোঁজ নেবে না, যাচ্ছে। আমি আশাই করি না ওটা, সো এটা নর্মাল। তো আমরা বলি কেউ খোঁজ নিল না, এটা তার ব্যাপার, তার প্রবলেম। মানে মনে যাওয়ার পরে ছবি দিয়ে বলতেছে আচ্ছা ওকে, মন খারাপ, এটাই হয়, লাগতেছে, কিন্তু বেঁচে থাকলে কেউ খবর নিচ্ছে না। কেউ খুশি হলে নিউজ হয় না, রাইট, অসুস্থ হলে নিউজ হয়। এখন একটু ফান মুডে তুমি একটা ধরে লিখছিলে, ফেনী বেসিক্যালি বাংলাদেশের সবচেয়ে কনফিউজ জেলা, এখানকার লোকের বাড়ি ফেনী, বিভাগ চট্টগ্রাম, পরীক্ষা দেয় কুমিল্লা বোর্ডে, আর মাইন্ড সেটাকে নোয়াখালী। কাহিনী কি? কারণ একটা গানই আছে, আঙ্গবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট হইছে হেনি, আন্নের বাড়ি দাগুন ভুইয়া আন্নেরে আইসিনি, ভাইসা বালাই আসেননি। এখন এই গানের মধ্যেই আছে আঙ্গবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট হইছে হেনি, তার মানে বাড়ি কই? নোয়াখালী। তো ওদের ওই জন্যই বললাম, ওরা এমন কনফিউজিং, ওদের বাড়ি ফেনীতে, ওরা পরীক্ষা দেয় কুমিল্লা বোর্ডে, বিভাগ চট্টগ্রাম, আর কয় যে তুই কোন জায়গার, কয় নোয়াখালী। তো প্রবলেম। তো তোমার মধ্যে কে আছে নোয়াখালী ফ্রেন্ড? আমার বেস্ট ফ্রেন্ড একজন আছে, আসমা, ওর বাড়ি নোয়াখালী, এন্ড শি ইজ সো সুইট। ওকে, আই মিস ইউ। তাহলে কিছু বলো না। হ্যাঁ, ওকে। এটা কয়েকদিন হিউজ, এবং লাস্টে সবাই স্ট্যাটাস এড়িয়ে দিচ্ছিল সব সাংবাদিকরা, যারা কারণ জানেন না কিন্তু কয়েকদিন এভাবে।
সাদিয়া আইমানের মিথ্যা অভিযোগের কারণে সাংবাদিক শফিক আল মামুন ভাইকে চাকরিচ্যুত করা হয়। এই চক্রান্তের পেছনে রেদন রনিও জড়িত থাকায় প্রতিবাদ স্বরূপ বিনোদন সাংবাদিকদের এই সিদ্ধান্ত। মানে চরকি, রেদন রনি, সাদিয়া আইমানকে ওরা ব্যান করছে। এখানে আসলে কিছু বললে তো চরকিও রাগ হবে, আবার আমাদের বিনোদন সাংবাদিক ভাইরা রাগ হবে। প্রথম কথা হচ্ছে চরকি কি দোষ করছে এখানে? রেদন রনি কি দোষ করছে? আচ্ছা, রেদন রনির চক্রান্ত আছে, আপনারা কিভাবে জানেন? তাহলে আপনারা চক্রান্তের কি কোনো সামাজিক মানে আইনগত কোনো অপরাধ? এটা চক্রান্ত যদি আইনগত অপরাধে মামলা করেন। আর সাদিয়া আহমেদ যেটা করেছে আমারও মনে হয়েছে যে এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। শফিক আল মামুনের চাকরি চলে যাওয়াটা দুঃখজনক, খুবই দুঃখজনক। হ্যাঁ, এটা অন্যায় হয়েছে। এই ব্যাপারগুলোতে আমি একমত। আর শফিক আল মামুনকে যারা পার্সোনালি চেনে তারা জানে মানুষটা কেমন, এই মানুষটার সাথে এই অভিযোগটা যায় না। সো বাট সাদিয়াও তো চিনে পার্সোনালি, তাই না? আমার কথা হচ্ছে জিনিসটা তো মিউচুয়ালি করা যেত, তাই না? অভিযোগ আকারে ওকে বলছে, ও ডিলিট করে দিছে, কথা ওখানেই শেষ হয়ে যেত, তাই না? এরপরেও তারপরে ভাইরাল হয়েছে কেন? ওটার জন্য শফিক আল মামুন দেয়, তার চাকরি চলে যেতে হবে, এটা দুঃখজনক। মানে এই অস্থিরতাটা চলে যাক, এই আলো আসুক। আসলে এই অস্থিরতাগুলো ভালো লাগছে না, জানো। বাট মিডিয়াতে জিনিসটা এখন অনেক বেশি হইতেছে, একজন আরেকজন বেশি হচ্ছে। মানে নতুন বাংলাদেশে না কিছু মানুষকে নতুন করে চিনতেছে, চেয়ার আছে, আঙ্গুল তুলতেছে হুট করে। হ্যাঁ, মানে এমন ভাবে মনে যে রিলেশনশিপ ভুলে যাচ্ছে, হ্যাঁ, এতদিনের সম্পর্ক ভুলে যাচ্ছে, এরকম হয়েছে। এগুলো খারাপ। আমরা মিলেমিশে থাকি, আমাদের অনেক সেটে মেকআপ রুমে এরকম ঝগড়া ছুটে আমছে। শোনো, আমরা একটা পরিবার, আমরা বাইরের গু আইনা নিজের গায়ে মাখতেছি কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসও কদিন থাকবেন, হাসিনা তো ভাবতেন উনি পার্মানেন্ট, রাইট? তো ডক্টর মোহাম্মদ কেউই তো পার্মানেন্ট না। তো তোমরা এগুলো নিয়ে কেন ঝগড়া করো? আমরা মজা করি, আমরা মগার মানুষ, মগা করবো সারাদিন, কাক করবো, কাক করতে করতে গেলে। মিডিয়াতে তোমার এই সময়ে বা শেখ হাসিনার আমলে যদি একটা মানে কম্পারিজন বলি তোমাকে করতে, তুমি করে বলতে পারো? দেখো, এখানে অনেক ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই সময় অনেকে বলবে আগেই তো ভালো ছিলাম। এখন তুমি পজিটিভ মাইন্ডে চিন্তা করো, এখন নতুন না, মিডিয়ার কথা বলো, আমি মিডিয়ার কথাই তো বললাম আমি। আচ্ছা, ওকে, আগে ভালো ছিল আছে না, মিডিয়ার মানুষ অনেকে বলে না আগে ভালো ছিল, কারণ ওদের অনেক প্রোডিউসার ভাগছে, অনেক প্রোডিউসার ভাগছে, জীবন বাঁচাইতে ভাগছে, তো আগে ভালো ছিল বলতেছে। ঠিক আছে, এখন তোমার ক্যালিবার থাকলে তুমি ব্যস্ত থাকবা, কাজের মধ্যে থাকবা। আর তুমি যদি 5-8টা, যারা 5-8 ওরা এখন দৌড়ের উপরে আছে, এখন যারা 5-8 তারাও ভবিষ্যতে দৌড়ের উপরে থাকবে। সিম্পল ভাই, কোনো কিছু পার্মানেন্ট না, এখনো লাফায়েন না। আগে যারা লাফাইছে তারা নাই, এখনো যারা লাফাইতেছেন আপনারাও থাকবেন না। কোনো কিছু পার্মানেন্ট না, তো খুশি হবেন না। তো জিনিসটা হচ্ছে বেশি বলে বলতেছি, পরে কি মাইর খাবো আমি? মাইর দিই না, বুঝাই করে না, দরকার পা ধরবো, সমস্যা নেই। না, ওকে। সো তোমার কি মনে হয় অ্যাকর্ডিং টু ইউ? অ্যাকর্ডিং টু মি, মানে এখনো অনেক সময় আছে, 3 মাস তো মাত্র, খুবই অল্প সময়। হ্যাঁ, অল্প সময়। আর একটা বেবি যখন হয়, বেবির মানে একটা প্রসব বেদনা আছে, ডেলিভারি পেইন, তো ওটা তো মাকে হজম করতে হয়, বাচ্চাকে নিয়ে সবাই নাচে। তো এখন নতুন বাংলাদেশ নিয়ে অনেকে নাচতেছে, আর অনেকে ডেলিভারি পেইনটা পাচ্ছে আর কি। এইভাবে যদি পজিটিভলি দেখো তাহলে ঠিক আছে। বাট মিডিয়াতে ধরো মিউজিকে বা নাটকে বলো বা ফিল্মে বলো, কাজ কমে গেছে, এটা তো সত্যি। আমার জন্য এটা সত্যি না, না মানে ওভারঅল, আমার জন্য নট ইউ এন্ড মি। হ্যাঁ, মানে অনেকের জন্য, আমি অনেককে দেখি, বিশেষ করে মানে ওই যে ব্যান্ড তারকারা, সঙ্গীত শিল্পীরা, ওরা একদম বসা, কোনো শো হচ্ছে না, ইভেন্ট হচ্ছে না, ওরা বসা। ওদের জন্য খারাপই লাগে। মিউজিশিয়ানদের, অনেক মিউজিশিয়ান আছে এই শোটা করেই সংসার চলে, এটা বন্ধ হয়ে গেলে তো পুরো রুটি রুজি বন্ধ। রাইট, এটা তো আর মানে দর্শকের জন্য বিনোদন। ভাত খেয়ে, কাপড় পরে, বাড়ি ভাড়া দিয়ে, সব খরচাপাতির পরে এক্সট্রা টাকা যে থাকে, ওই টাকা দিয়ে টিকিট কেটে ওরা কনসার্ট দেখতে যায়। রাইট, আর ওই টিকিটের টাকা দিয়ে কয়েকটা মানুষের সংসার চলে, ওই মানুষগুলো বেকার, এটা খারাপ। রাইট। আর নাটকে তো ওরকম অনেকে পালাইছে, চলছে আমার। বাট তোমাদের নাটকের নামগুলো এরকম হয়ে গেছে কেন? এটা নিয়ে কথা বলছো কখনো কারোর সাথে? কেন? মানে খুবই অশ্লীল টাইপ নাম, মানে কি যেন নাম, আগের যে নামগুলো ছিল, মানে এখন ক্লিকবেট হয়, মানে কি, কেন ইমাজিন, ঘাউরা বউ, এগুলো কি, মাস্তান ঘর জামাই, কি এগুলা? মানুষ খায়, খাই দেখে যা করতে হবে, এরকম নাম দিতে হবে। আমরা তো হুজুগে বাঙালি, আমরা কোনো যাচাই বাছাই করি না, কান নিয়েছে ছিলে, লাভ দিব জিলে, ব্যাপারটা এরকম। তোমাদের কোনো দায়িত্ব না এখানে? আমাকে ইয়ে করো, আঙ্গুল কি তোমার দিকে চারটা না? আমি তো আমার দায়িত্ব কোথায়? আমার কত জ্ঞান দিছি তোমার এই শোতে, কত কোটি কোটি টাকার জ্ঞান কথা বলছি আমি, কিন্তু যেই আশা আমার সাথে কথা বলছি, ইউ আর এক্সকিউজড অল দ্য ওয়ে। আমার কথা হচ্ছে এই জিনিসটা, বিং অ্যান অ্যাক্টর,
তোমার মনে হয় না যে ইউ শুড টক অ্যাবাউট ইট? বা হ্যাঁ, when I start talk about it তখনই তো বলে তুমি অমুকের দালাল, তুমি তমুকের দালাল, এত বছর কই ছিলেন? আরে ভাই কি বলছি ওটা বোঝ। তুমি যদি আমার স্ট্যাটাস গুলো ফলো করো, তুমি আমার কমেন্ট গুলো ফলো করো, কারোর সাথে আমি খারাপ ব্যবহার করি না। আমাকে গালি দেয় অনেক বাজে বাজে, একটা মানুষকে ছোট করার জন্য তো খুব অশ্লীল অশ্লীল গালি দেয়, আমি তাকেও বিনয়ের সঙ্গে উত্তর দিই, তাকে যুক্তি দিয়ে প্রশ্ন করি। অনেকে আছে ভদ্র হয়ে যায় পরে, অনেকে আমার কাছে গালির পেরেই থাকে, তার জন্মই হয়েছে পৃথিবীতে, আল্লাহ পাঠাইছে গালি দেওয়ার জন্য। যা তুই গালি সেকশনের হেড, তুই গেলে গালির উপরেই থাকবি। ওকে, আমরা শেষ করি, বিকজ আমরা র্যাপিড ফায়ার করবো, সেটা লাইভে করবো, আমরা শেষ করি। কিন্তু না, তুমি আসলেই খুব সুন্দর কথা বলো। এইভাবে আমরা কখনো আলাপ করিনি আমরা, তাই না? কখনো আমরা এইসব নিয়ে বা টপিক নিয়ে কখনো আলাপ করা হয়নি। শো ছাড়া আসলে সেটা পসিবল না। মনে হয় যে শো ছাড়া এত কথা কেন ঘন ঘন ডাকবা? হ্যাঁ, আসলে এটাই করতে হবে। বলো, এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার? শেষ করি আমরা শোটা। আমাকে আমার বন্ধুরা বলে যে তুই এত হাসি খুশি কিভাবে থাকিস, বা তোর লাইফে তুই নির্ভেজাল কিভাবে থাকিস। প্রত্যেকটা মানুষের, যে মানুষটা অনেক অশান্তিতে থাকে, যে মানুষটা অনেক ক্রাইসিসে থাকে, যে মানুষটা ভাবে আমি বেকার বা আমার কাজ হচ্ছে না, আমি মনে করি সব কিছু না চিন্তায়। আমরা হিন্দিতে একটা মুভি দেখেছি 3 Idiots, ওখানে একটা কথা বলে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। বিশ্বাস করেন, এটার চেয়ে বড় মন্ত্র আর কিছু নাই। আপনাকে যে যত পেইন দেয় আপনি নিবেন না, কেউ গালি দেয় আপনি নিবেন না, কেউ কষ্ট দেয় আপনি নিবেন না। আর যদি চলে আসে ভাববেন এটাও এনজয় করার জিনিস, আমি এনজয় করি। সো লেটস এনজয় দ্য লাইফ। যে যেটাই করো, কেউ ধোকা দেয় আপনি বলেন বাহ, ধোকা দিলে এরকম ফিলিংস হয়, জোস্ত। কেউ কষ্ট দিলে, ছেঁকা দিলে, ছেঁকা দিলে এরকম হয়, ও মাই গড আমি কাঁদতেছি, আল্লাহ চোখের পানি এমন হয়। দেখবেন লাইফ ইজ বিউটিফুল। সত্যি কথা, লাইফটা এনজয় করেন, ঠাস করে মরে যাবেন, আফসোস করবেন পরে। এনজয় করেন, এনজয় করেন। যার যার ধর্ম শেষে পালন করুক, যার যার যা খুশি করুক, জাজ করবেন না। আর সবচেয়ে বড় কথা, আপনি জানেন আপনার সামনের মানুষটা মিথ্যা কথা বলতেছে, আপনারা বুঝতে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো এটা, কারণ এই মানুষটাই আপনার সাথে থাকবে। সো ও যেটা লুকাইতে চাচ্ছে লুকাক না, থাক না, লুকানো জিনিস লুকানো থাক, ওটা নিয়ে ভালো থাকেন। কিন্তু থ্যাংক ইউ, খুব সুন্দর কথা বলো, অ্যাডভাইসটা ভালো দিছো। এন্ড আই হোপ লাইক তোমাকে আমরা আরো অনেক বড় বড় মুভিতে কাজ করবো, এবং তোমার আমি কাজ করি আর না করি মাঝে মাঝে ডাইগো তোমার সাথে। না, ডেফিনেটলি আমরা আড্ডা দিব, ডেফিনেটলি আড্ডা দিব। বাট কিন্তু থ্যাংক ইউ, লাইক ইউ সিরিয়াসলি মেড মাই ডে, কজ উইথ সাম ওয়ার্ডস অ্যান্ড যেগুলো তুমি বলছো, অনেক কিছু শেয়ার করো যেগুলো অনেকে হয়তো বলবে না বা ভিতরে লুকিয়ে রাখবে, একদিন বাস্ট আউট হবে, ডিপ্লোম্যাটিক, বা সেদিন হয়তো টাইমটা আসলে প্রিপেয়ার্ড না। বাট থ্যাংক ইউ ফর লাইক স্পিকিং আউট। গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল মঞ্জু আহমেদ অন ইউটিউব আর ফেসবুকে পেজটা লাইক করতে, ফলো করতে পারেন। অ্যান্ড ইউ নো, আই লাভ ইউ।